বাংলা পক্ষ যখন প্রথম শুরু হয়েছিল, আসলে বাংলা পক্ষ শুরু হওয়ার আগেও একটা বাংলার পক্ষ ছিল। সেটা আসলে এক অর্থে আমরা কয়েকজন যারা বিচ্ছিন্ন ছিলাম, নিজেদের যারা বাংলা এবং বাঙালির অধিকার হরণ চারিদিকে দেখতাম এবং সেটা নিয়ে সচেতন ছিলাম এবং সেটা নিয়ে লড়াই করার কথা ভাবতাম ভাবতাম প্রকাশ করতাম, নিজেদের মতো বিচ্ছিন্ন দ্বীপের মতো সেই জায়গাটা ছিল। তারপরে যখন সামাজিক মাধ্যম একটা অনন্য একখানা জিনিস, এর মাধ্যমে যে বিচ্ছিন্ন দ্বীপগুলো আস্তে আস্তে একে অপরকে আমরা চেনা শুরু করলাম। ছোট ছোট মিটিং করলাম, ঘরোয়া মিটিং, নিজেদের মধ্যে 5 জন 6 জন 4 জন, কখনো 3 জন, এরকম মিটিং করে আস্তে আস্তে একটা দানা বাঁধতে শুরু করলো। এই দানা বেঁধে বেঁধে যে রূপ প্রথমত নিল, সেটা একদম প্রথমে অ্যামেচারই বলা যায়, কারণ আমরা কেউ রাজনীতি করে খাই না, আমাদের নিজস্ব নিজস্ব জীবিকা আছে। সেটা ছিল বাংলা পক্ষ। ক্রমে ক্রমে কিন্তু আসলে আমরা দেখলাম যে এই কথাগুলি বলিষ্ঠভাবে তুলতে তুলতে আমরা কিন্তু সমসাময়িক বাংলার রাজনীতিতে একটা ঘূর্ণাবর্তের একদম মাঝখানে এসে পড়েছি। আমরা চাইনি তা নয়, আবার এরকমভাবে ঘূর্ণাবর্তের মধ্যে পৌঁছে যাব সেটা ভাবিনি, কিন্তু যখন আমরা ঘূর্ণাবর্তের মাঝে এসে পড়লাম তখন দেখলাম যে ভাবার থেকেও বড় কথা করার সময় এটা। ফলে বাংলা পক্ষ দ্রুত একখানা রাজনৈতিক অদলীয় সংগঠনে পরিণত হয়েছে এবং আমরা এই মুহূর্তে সেটিকে সেইভাবেই দেখি। আমরা একটি রাজনৈতিক সংগঠন অবশ্যই, কারণ আমরা বাংলার অধিকারের কথা বলি এবং বাঙালির অধিকারের কথা বলি, অর্থাৎ বাংলায় বাঙালি জাতির অধিকারের কথা এবং ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজ্য বাংলার অধিকারের কথা। এবং অধিকারের কথা শুধু বলি না, আমরা লড়াইও করি, আমরা সংঘর্ষ এবং নির্মাণ এই দুটোতেই বিশ্বাস করি। আমরা প্রতিবাদের সংগঠন শুধু না, আমরা বাস্তব দাবি আদায়ের সংগঠন। সেই কারণে এই মুহূর্তেটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং রাজনৈতিক দল, অবশ্যই আমরা একটি দল, মানুষ গোষ্ঠীবদ্ধ হলে সেটাকে দল বলে। আমরা কি রাজনৈতিক? অবশ্যই, কিন্তু ভোট পার্টি বলতে যা বোঝায়, অর্থাৎ তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এসইউসি, আমরা তা নই। আমাদের মধ্যে তৃণমূল সমর্থক আছেন যেরকম আমি, আমাদের মধ্যে সিপিএম সমর্থক আছেন যেরকম গৌরব ধল্ল, সৈকত পাল, আমাদের মধ্যে অতি বামপন্থী রাজনীতির সমর্থক আছেন। এরা মানে, এবং এই কোনো দলকেই সমর্থন করেন না, মাঝে মাঝে কোনো দলকে সমর্থন করেন, আরেক ভোটে আরেক দলকে সমর্থন করেন, অর্থাৎ পুরো বিন্যাসটা আমরা আমাদের মধ্যে ধারণ করছি, করে রেখেছি। কারণ আমরা বাঙালি জাতির দল, বাঙালি জাতির দল, বাঙালি জাতির রাজনৈতিক গোষ্ঠী, কিন্তু বাঙালি জাতির নির্বাচনে নই। কারণ নির্বাচনে তো যে নানা দল রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূল রয়েছে, এসইউসি রয়েছে, যারা ব্যাপ্ত সব সব জিনিস নিয়ে যাদের কাজকর্ম রয়েছে, কিন্তু আমরা আসলে সেখানেই আমাদের, কারণ আমাদের আমাদের যে পরিসর সেটা খুব নির্দিষ্ট। বাঙালি যেখানে, বাঙালির অধিকার যেখানে, বাঙালি বলেই কোথাও কোথাওভাবে বিরাটভাবে হুমকির মুখে, সেখানে আমরা আছি। অর্থাৎ আহ, পাড়ায় দুজন বাঙালির মধ্যে মারামারি হলো, আমরা তাতে নেই, তার জন্য পুলিশ আছে। কোনো একটি জায়গায় জমি বেদখল হলো, জমি আন্দোলন হচ্ছে, সেখানে আমরা নেই, তার কারণ সেটা বাঙালি বলে কিছু ঘটেনি। কিন্তু বাঙালি বলে যখন কোনো একটা অধিকার হারিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, সেখানে আমরা রয়েছি। আমরা বলতে পারো যে প্রেশার গ্রুপ আবার একই সঙ্গে জাতির অধিকারের প্রহরী, এই রকম সংগঠনের খুব দরকার ছিল। আমরা প্রথম যেখানে যেখানেই যাই, আজকে আমরা বাংলার অর্ধেকের বেশি জেলায় আমাদের সংগঠন আছে, কিন্তু যেখানেই যাই বাংলা পক্ষ কিন্তু নতুন করে যে খুব বিরাট সংগঠন তৈরি করে করে বা নতুন মানুষ তৈরি করে তা না। আমরা গিয়ে দেখি, মানুষে বলে যারা যোগ দেয় যে একদিন কোথায় ছিলেন, আমিও সেরকম ভাবতাম। আসলে সেও বিচ্ছিন্ন দ্বীপ মনে করতো নিজেকে, সে বাংলার পক্ষেই ছিল, বাংলা পক্ষে ছিল। এখন বাংলা পক্ষ মূল স্রোতের সঙ্গে, সংগঠনের সঙ্গে যুক্ত হলো। আমরা এটাই আমাদের অভিজ্ঞতা, এটাই আমরা। অবশ্যই তৃণমূলে অনেক বাঙালি জোট বেঁধে আছে, অবশ্যই এসইউসিআইতে অনেক বাঙালি জোট বেঁধে আছে, অবশ্যই সিপিএম অনেক বাঙালি জোট বেঁধে আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিতে চাই, সিপিএম, তৃণমূল, এসইউসি, এই নামগুলো বলছি, যে নাম বলছি না সে হচ্ছে বিজেপি, আরএসএস, বজরং দল, ভিএইচপি, মিম, মুসলিম লীগ, জামাতে ইসলামী।
ইত্যাদি, অর্থাৎ এই যে যে পরিসরগুলোর কথা বললাম, সাম্প্রদায়িক যে রাজনীতি বাঙালিকে বিভক্ত করে হিন্দু মুসলমানে, যে রাজনীতি আসলে বারবার বাঙালিকে ধ্বংস করেছে, বাঙালির ঐক্য ধ্বংস করেছে, বাঙালির আর্থিক সামাজিক সব রকম ক্ষতি করেছে এবং বহিঃশত্রুর দালাল হিসেবে কাজ করেছে, তাদেরকে আমরা বাঙালির মর্যাদা দিতে চাই না। বাঙালির মর্যাদা জন্মে নয়, বাঙালির মর্যাদা কর্মে, বাঙালির পরিচয় রক্তে নয়, বাঙালির যে এই বাংলায় কথা বলে এবং যে নিজেকে বাঙালি বলে, সেই বাঙালি। অনুশীলন সমিতিকে হিন্দুত্ববাদী দল বলা খুব অদ্ভুত ব্যাপার হবে। অনুশীলন সমিতি একটি সর্বার্থে অসাম্প্রদায়িক বাঙালি সংগঠন। আজকে যদি আপনি এই কুদঘাটের কাছে যদি যান, সেখানে অনুশীলন ভবন বলে একটা বিল্ডিং আছে, রক্ষণাবেক্ষণের বিরাট অভাব রয়েছে। সেখানে যদি যান, সেখানে দেখবেন মুসলমান রমণী তারাও সদস্য ছিলেন। মুসলমান রমণী যখন সদস্য বুঝতে হবে, আজ থেকে প্রায় 100 বছর আগে একজন মুসলমান রমণী যখন সদস্য হন, একজন মুসলমান গৃহবধূ যখন সদস্য হন, সে সংগঠনের প্রভাব এবং সে সংগঠনের আদর্শের রূপ কি। ভাড়া করা মানুষ নয়, খাঁটি মানুষ। আবার একই সঙ্গে হিন্দুরা রয়েছে, মুসলমানরা রয়েছে। অবশ্যই হিন্দুদের প্রাদুর্ভাব ছিল, তার কারণ সেই সময় বিপ্লবী রাজনীতির পরিসরে মূলত উচ্চবর্ণের হিন্দুদেরই দেখা গেছিল। তার নানা ঐতিহাসিক কারণ আছে, আমি সেখানে যাচ্ছি না। হিন্দুত্ব বলে যে টার্মটি, এই হিন্দুত্ব টার্মটি কিন্তু আমরা আমাদের একটা ভুল যেন আমরা না করি, যে ভুলটা আমরা বারবার করে থাকি, যে আমরা বর্তমান বাস্তবতার নিরিখে অতীত বিচার করি। আমরা এই সময়ের যে টার্মগুলো, এই সময় যে বিশ্ব দর্শন, এই সময় বিশ্বটাকে কল্পনা করা, এটা মনে করার কোনো কারণ নেই যে এই টার্মগুলোর একটা অতীত ইতিহাস রয়েছে একই রকম, যে মানেগুলো একই জায়গায় স্থায়ী হয়ে বসে আছে। অর্থাৎ হিন্দুত্ব সর্বার্থে একটি আধুনিক উত্তর ভারত, অর্থাৎ হিন্দি বলয় এবং নাগপুর, সেখানে তৈরি হওয়া এক ধরনের রাজনীতি। অবশ্যই তার দালালরা বাংলায় আছেন, কেউ বলছেন না যে কোনো বাঙালির ঘরে জন্মানো কেউ হিন্দুত্বর রাজনীতি করে না, এই অদ্ভুত দাবি আমি করছি না। কিন্তু একই সঙ্গে বলছি যে মির্জাফর যে বাংলায় জন্মেছে, জগৎ শেঠ যে বাংলায় কাজকর্ম করেছে, বা তাদেরকে তো আসলে বাংলার একটি রাজনৈতিক ধারা বলাটা তো খুব অদ্ভুত, সেটা নয়। আবার একই সঙ্গে যখন আমরা আগে দেখি যে সাম্প্রদায়িক রাজনীতি, অবশ্যই বাংলার সাম্প্রদায়িক রাজনীতি আগে থেকেছে। সাম্প্রদায়িক রাজনীতি থেকেছে গোপাল মুখার্জিকে, গোপাল পাঠার যার কথা বললেন, বা ধরুন তার আগে যে ধরনের রাজনীতি হয়েছে, সে রাজনীতির প্রেক্ষিত ছিল বড়ই এইখানকার। সেটা তাকে খুব যে ধোয়া তুলসী পাতা করে তা না, সেটা ঘৃণার রাজনীতিই বটে, কিন্তু সেই প্রেক্ষিত ছিল এখানকার। এবং একই সঙ্গে গোপাল পাঠা, আপনি জানেন যে পরে সে বিধান রায়ের গুন্ডা হয়েছিল এবং শেষ জীবনে সে সমাজসেবী হয়ে গেছিল, মানে কারণ বিধান রায়ের গুন্ডা হলেই সমাজসেবী হয়েই মোটামুটি তার জীবন শেষ হয়। তো অর্থাৎ এই রাজনৈতিক ইভলিউশনগুলো আমাদের বুঝতে হবে। আজকে যখন তারা বিজেপি বা হিন্দু সংহতি বা এই ধরনের কিছু ঘৃণার সংগঠন, এরা যখন অতীত চারিতা করে এইভাবে বাছে মানুষগুলো এবং বলে যে হ্যাঁ আমাদের যেন লম্বা ধারা রয়েছে, এটা হচ্ছে অনেকটা পাকিস্তানের ইতিহাসে যেরকম পাকিস্তানের উৎস কবে, তারা বলে যে পাকিস্তানের উৎস 1947-এর 14ই আগস্ট নয়, পাকিস্তানের উৎস হচ্ছে যেদিন প্রথম আরব আগ্রাসনকারীরা সিন্ধু বিজয় করলো, সেদিন পাকিস্তান তৈরি হলো। মানে এটা হচ্ছে সেই ধরনের একখানা কথা, যেখানে আমি বর্তমান থেকে অতীতকে আমি কল্পনা করছি। এই ধরনের অতীত কল্পনা ভ্রান্ত। আপনি যদি সেই সময় গোপাল পাঠাকে জিজ্ঞেস করতেন হিন্দুত্ব কি, ঠিক আছে, সে আপনাকে বলতে পারবে না। এমনকি গোপাল পাঠার নানা রকম সময় সে সাক্ষাৎকার দিয়েছে, হিন্দুত্ব কথাটাই আপনি সেখান থেকে বার করতে পারবেন না। যেরকম আপনি হয়তো জানেন যে হিন্দুস্তান এই তিনটে শব্দই ফার্সি, অর্থাৎ সেই শব্দগুলো আসলে বহিরাগতরা এই মাটির নানা চরিত্রকে কিভাবে বা বৈশিষ্ট্যকে কিভাবে দেখে, এই মাটি বলবো না, মানে উত্তর ভারতের যেটাকে এখন মানে হিন্দিভাষী এলাকা বলা হয়, গোবলয় বলা হয়, তার নানা চরিত্রকে বা নানা ভাষাকে বা মানুষকে কিভাবে দেখে, তার একখানা চরিত্রায়ন। তো অসাম্প্রদায়িকতা চিরকাল চর্চা করেছে এরকম নয়, কিন্তু যে সময় সাম্প্রদায়িক রাজনীতি চর্চা হয়েছে, বাংলা ও বাঙালির সমূহ ক্ষতি হয়েছে।
আমরা ইতিহাস থেকে পাঠ নিই। বাঙালির ডিএনএতে অসাম্প্রদায়িকতা এরকম কোনো জিনিস নেই, আবার বাঙালির ডিএনএতে সাম্প্রদায়িকতা এরকম কোনো জিনিস নেই। অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতা, ঘৃণা এবং শান্তি, ঘৃণা এবং ভালোবাসা দুটোই নির্মাণের প্রশ্ন। আমরা ভালোবাসা এবং ঐক্যের নির্মাণের রাজনীতি করি, ঘৃণা এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে। প্রাচীন ভারত ওপরে এবং প্রাচীন ভারত হচ্ছে সাংস্কৃতিক ধারণা, পেছনে তুমি নিয়ে গেলে। এবার এই সাংস্কৃতিক ধারণার একখানা ভৌগোলিক অবকাঠামো দেওয়ার চেষ্টা হয়। তলায় সমুদ্র, ওপরে পাহাড়, ঠিক আছে, অর্থাৎ একটা ভৌগোলিক আইসোলেশন আছে, ঠিক আছে, এই অর্থে বোঝানো যায়, ঠিক আছে। ভৌগোলিক আইসোলেশন, তলায় সমুদ্র, এখানে মানুষের একখানা কোনো এক যোগসূত্রতা, মানে এক যোগসূত্রতা আছে, আবার তার মধ্যে নানা রকম বিভিন্নতা রয়েছে। মোটামুটি এইটা হচ্ছে গোঁদা ধারণাটা। এই গোঁদা ধারণায় যেগুলো পরিষ্কার নয় এবং বেখাপ্পা যে অংশগুলো থেকে যায়, এই যে পুরো অংশটা যদি আমরা ভেঙে ভেঙে দেখি, উপকূলটা, এই উপকূলবাসী যে লোকগুলো ছিল এবং উপকূলবাসী আজও যারা অনেক ক্ষেত্রে, তারা কিন্তু তাদের সাংস্কৃতিক চেতনা, আত্মপরিচিতি, অর্থনীতি একটার জন্য এই তোমার যে কল্পিত প্রাচীন প্রাকৃতিক ইউনিট তার দিকে তাকাতো না। তারা তাকাতো আসলে উপকূল থেকে আরেক সমুদ্র পেরিয়ে অন্য কোথায়, যেখানে যেরকম চোলরা সাম্রাজ্য কিন্তু উপমহাদেশের মধ্যে করেনি, দক্ষিণ পূর্ব এশিয়া করেছে। আজও একখানা কেরলের মানুষ যখন কোচিনে একখানা ভালো দোকান তৈরি করতে পারে, ভাবে পরেরটা দুবাইতে করবে, ঠিক আছে, এটাই সেখানকার বাস্তবতা। তামিলদের যেরকম অভিবাসীরা যত বেশি না উপমহাদেশে রয়েছে, তার থেকে বেশি রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, এটা বাস্তব, চিরকালেরই বাস্তব। গুজরাটিদের মধ্যেও তাই, একই ধরনের তুমি গুজরাটিদের দেখবে যারা পূর্ব আফ্রিকার তট জুড়ে, ঠিক আছে, বিরাটভাবে রয়েছে। এটাই চিরকালের বাস্তব ছিল এবং বাংলার ক্ষেত্রেও তাই ছিল। বাংলা একটা উপকূলবর্তী এলাকা, যেরকম আমরা যারা বলবো না, আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিন্তু যারা মোহনবাগান সাপোর্টার তাদের বলবে যে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে তাদের একটা, ঠিক আছে, আইকন, ঠিক আছে। বাংলা মিশ্র এলাকা, আমরা সকলেই জানি, নানা জিনিসের সংমিশ্রণ এখানে ঘটেছে। তো যারা ঘটি, মোহনবাগান যাদের দল, যাদের মূল মানে প্রতীক হচ্ছে, বলার চেষ্টা করে চিংড়ি বনাম যে মানে যেটা হয়, চিংড়ি বনাম মানে মাছের যে ব্যাপারটা হয়, ঠিক আছে, সেই মানে ইলিশ মাছ, তো সেইখানে চিংড়ি মাছের মালাইকারি, যেটা কিনা একখানা খুবই আইকনিক একটা খাবার। এই মালাইকারির নামের উৎসটা জানা খুব প্রয়োজন। মালাইকারি মানে হচ্ছে মালায়াকারি। মালয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়দের দেশ। এখন এই যে নারকোল বাটা, মাছ তার সঙ্গে মাছ বা চিংড়ি ক্ষেত্রে নারকোল বাটা, তা থেকে তৈরি মশলাদার যে একটা ঝোল থকথক করছে কাইয়ের মতো, এই ব্যাপারটা কিন্তু আমরা সেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপকূল ধরে ধরে কাম্বোডিয়ায় পাবো, মালয়েতে পাবো, থাইল্যান্ডে পাবো, বর্মায় পাবো, অবশ্যই বাংলায় পাবো। এরপরে কিন্তু আমরা আবার দেখবে যে অন্ধ্রয় পাবো, অর্থাৎ উপকূলে গিয়ে উপকূল ধরে পাবো। এটা কিন্তু আমরা আবার যেটা হচ্ছে হিন্দুস্তানি এলাকা, সেসব জায়গায় পাবো না। তাহলে কি এটা একটা সাংস্কৃতিক বলয়? এটা কি একটা দেশ? এটা কি একটা কি বলবো, মানে বুঝতে পেরেছো তো? আসলে মূল কথাটা হচ্ছে, আমরা যখন বলবো যে সাংস্কৃতিক ঐক্য, যে ধরনের কথাই বলি, আমাদের সেই ঐক্যর কিন্তু জিনিসটার ভিত্তিটা বলতে হবে। ভিত্তিটা ধোঁয়াশা রাখলে তার মানে বলা হচ্ছে যে আমরা কিন্তু আসলে ব্যাক ক্যালকুলেশন করছি। অর্থাৎ আমি চাই যে এই অবধারণাটার একখানা 5000 বছরের ইতিহাস তৈরি করতে। এবার সেটা কীভাবে করা যায়? ভৌগোলিক প্রশ্নটাই বলি, আমি তো তলার দিকটা বললাম। এবার উপরের দিকটা যদি আমরা বলি, বেদে অমর্ত্য সেনের আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান থেকে আমি পড়েছি। এটা অবশ্যই আমি বেদ পড়ে দেখিনি, তিনি সেখানে কোট করেছেন, আস্থা রাখছি তিনি ঠিক কথাই বলছেন কোট করে। তো সেখানে এক জায়গায় বলা হচ্ছে যে যেরকম চীনের রেশমের কথা বলা হচ্ছে, ঠিক আছে, চীনের রেশমের মালপত্র আসা যাওয়া করতো। তারপরে সরু বোঝাতে বোঝা হচ্ছে যে চীনের চৈনিক নারীর কোমরের মতো সরু। এখন চৈনিক নারীর কোমরের মতো সরু এরকম একখানা রূপক কিন্তু চৈনিক নারী বা চৈনিক সমাজের সঙ্গে একখানা সম্পর্ক না থাকলে হয় না।
আমরা জানি যে বখতিয়ার খিলজির আক্রমণের পরে যখন বাংলা থেকে অনেক পুঁথি টুথি নিয়ে যাওয়া হলো, যা পরে চর্যাপদ হিসেবে আমরা মানে আবার পুনরুদ্ধার করা হলো, এই যে চলে গেছিলো, এই চলে যাওয়ার পথটাও কিন্তু হিমালয়ে পেরিয়ে, তা কিন্তু হিমালয়ে পেরিয়েই হয়েছে এবং কোনো এরোপ্লেনে যায়নি, এমনিই গেছে। তিব্বতে যখন অতীশ দীপঙ্কর গেছেন ধর্ম এরকমভাবে নানা জায়গায় ছড়িয়েছে। বাংলা থেকে শুধু মানে 1401 থেকে 1450 এইটুকু সময়ের মধ্যে বাংলা থেকে চীনে 6বার, যেটাকে বলে কূটনৈতিক মিশন গেছে, 6বার কূটনৈতিক মিশন গেছে। একবার একটা উপহার স্বরূপ একটা জিরাফ পাঠানো হয়েছিল। অর্থাৎ এই যে দুর্লঙ্গ হিমালয়ের যে মানে যে নির্মাণটা, কল্পনা এবং নির্মাণটা, এটা আমরা একটু আগে দেখলেই দেখবো যে আসলে এটা ভুয়ো। দুর্লঙ্গ কখনোই ছিল না, লঙ্ঘন করার মতো কোনো গল্প ছিল না, যাওয়া আসা খুব বেশি সময় ছিল, ততটাই যাওয়া আসা ছিল। আমরা আসলে আবার বলবো যে অতীত কল্পনা যেন আমরা বর্তমানের ভিত্তিতে না করি। যেরকম তখন বড় দুটো এখানকার রাজার জায়গা হলো বাংলা এবং জোনপুর, যেটা এখন পূর্ব উত্তরপ্রদেশ এলাকার মধ্যে পড়ছে। তো তখন এটা 1400-র কাছাকাছি আমি সালের কথা বলছি, পঞ্চদশ শতাব্দী। তো বাংলাকে জোনপুর আক্রমণ করার হুমকি দিচ্ছে। ঠিক আছে, ভেবে দেখো, পূর্ব উত্তরপ্রদেশ, আজকের নিরিখে যদি বলি, পূর্ব উত্তরপ্রদেশ আক্রমণ করবে বাংলাকে। তো এই সময় বাংলা এবং জোনপুর দুজন একটা সংঘাতে রয়েছে। বাংলা তখন সাহায্যের জন্য এবং এখানে মধ্যস্থতা করার জন্য দিল্লিকে ডাকছে না, চীনকে ডাকছে, এবং চীনকে সে ট্রিবিউট বা নজরানা দিচ্ছে। চীনের বৌদ্ধ রাজা, বাংলার মুসলমান রাজা, অর্থাৎ এই সম্পর্কগুলো আমরা যত দেখি এবং যত শিক্ষিত এই নিয়ে আমরা বুঝি যে এগুলো আসলে কালে কালে পাল্টেছে, কালে 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 পাল্টেছে, চিরকাল পাল্টেছে। ঠিক আছে, মানে তখন মানে বাংলায় হায়রে আমাকে আক্রমণ করতে আসছে পশ্চিম দিক থেকে, আমরা তাহলে কার কাছে যাব? আমরা চীনের কাছে যাব। তখন দিল্লি কোনো বস না। ঠিক আছে, এই যে দিল্লি যবে থেকে বস হয়ে যাচ্ছে, এবং যেহেতু 1947-এর পরে দিল্লি সর্বার্থেই বস হলো, দিল্লিকে এবার কল্পনা করাতে হবে সকলকে যে দিল্লি সর্বসময় বস ছিল, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ সমুদ্রগুপ্ত, অর্থাৎ হর্ষবর্ধন, অর্থাৎ 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 যে কারণে ধর্মপাল, যদিও তিনি হর্ষবর্ধনের থেকে বড় সাম্রাজ্য শাসন করতেন, তাকে নিয়ে কেন্দ্রীয় বোর্ডের অর্থাৎ দিল্লি বোর্ডের সিলেবাসে তুমি কম পড়বে, হর্ষবর্ধনকে নিয়ে বেশি পড়বে। হর্ষবর্ধন সবসময় দক্ষিণে নামেন এবং পূর্বে যান, এবং কখনোই বাংলার দিকে কেউ পশ্চিম থেকে আসে না, পুলকেশীর দিকে, দ্বিতীয় পুলকেশীর দিকে কেউ উত্তর থেকে আসে না। অর্থাৎ কোথাও একখানা যে ভাবধারা, যে কোনো একখানা এই ধরনের কল্পনার যে অতীত, সেখানে তোমার দৃষ্টিকোণটা কোথাও একখানা হিন্দি বলয়ের মাঝে দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে তুমি চারিদিকটা দেখছো। এবং অবশ্যই এই যে একটু আগে যে প্রশ্নটা করেছিলাম একটা মানে ক্লারিফিকেশনের জন্য, যে নাগাদের সংস্কৃতির অংশ, আমরা কোনো নাগাদের সম্বন্ধে কিচ্ছু পড়েছি ইতিহাস বইতে? কিন্তু নাগাদেরও তো ইতিহাস আছে, তার ইতিহাস তো হর্ষবর্ধনের ইতিহাসের থেকে নাগাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আসলে নাগাকে হর্ষবর্ধন শিখে ভারতীয় হতে হয়, নাগাকে অন্যের কথা শিখে ভারতীয় হতে হয়, এবং হিন্দি বলয়ের লোকেদের নিজেদের মানুষের, নিজেদের এলাকার লোকেদের কথা শুনেই ভারতীয় হতে হয়। অর্থাৎ আমাদের সকলকেই হিন্দি বলয়ের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি যা যা আছে সেগুলোকে ভাবতে হবে, এগুলো আসলে আমাদের অতীত। কিন্তু আবার ধর্মপালের অতীত, আলাউদ্দিন হোসেন শাহর অতীত, শশাঙ্কর অতীত কিন্তু কখনোই একটা দিল্লির লোকে বলবে না যেটা আমার অতীত। অর্থাৎ আমরা কিন্তু ওই বৈষম্যের জায়গাটা দেখলেই আমরা বুঝবো যে আসলে এই নির্মাণটার একটা খুব সাম্প্রতিক ইতিহাস আছে। এবং এই সাম্প্রতিক ইতিহাসটা এক্ষুনি যেটা বললে যে ঔপনিবেশিক সময় কি বাঙালিরাই কি জন্ম দেয়নি? হ্যাঁ, অবশ্যই বাঙালিরা জন্ম দিয়েছে। আবার বাঙালি বলতে একটু ভাগ করতে উচ্চবর্ণের হিন্দু বাঙালিরা জন্ম দিয়েছে। কেন জন্ম দিয়েছে? কী ধান্দায়?
কারণ প্রথম ব্রিটিশরা এলো হচ্ছে এই বাংলায়, বড় করে পত্তনি করলো, প্রথম ইংরেজি শিক্ষা টিক্ষা এখানে হলো। প্রথম ইংরেজি শিক্ষা টিক্ষা হলো মানে এবার ইংরেজরা তাড়াতাড়ি নানা জায়গায় বিস্তার ঘটাচ্ছে, সেখানে জজ লাগছে, সেখানে উকিল লাগছে, সেখানে শিক্ষক লাগছে, সেখানে ডাক্তার লাগছে, সেখানে সাংবাদিক প্রেস লাগছে ইত্যাদি নানা রকম স্টেশন মাস্টার লাগছে তো কে করবে? বাঙালি করবে, কারণ সে আছে। যে কারণে বর্মায় দেখবে শরৎচন্দ্রের লেখা এত বর্মা কেন পাও, কারণ সেখানে স্টাফ করছে। অর্থাৎ যে ঔপনিবেশিক শাসন তার সঙ্গে উপনিবেশিক যন্ত্রগুলো চালানোর জন্য ওপরে ছাড়া, শাসক ছাড়া তলায় যে যন্ত্রী লাগে সেই যন্ত্রী সাপ্লাই বাঙালি দিয়েছে এবং এর ফলে বিরাট কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ এই সময় কিন্তু বাঙালি উচ্চবর্ণের হিন্দু দেখেছে যে ভারত ধারণা যে একটা মজার জিনিস, যেটা যত তুমি বাড়াতে পারবে ততদূর তোমার চাকরি হবে, যতদূর বাড়াতে পারবে ততদূর তোমার চাকরি হবে। কিন্তু এই উচ্চবর্ণ হিন্দু বাঙালির আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই ব্যাপারটা আসলে ধ্বংস হতে শুরু করলো বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে, যখন আসলে সংখ্যা ম্যাটার করতে শুরু করলো। তখন রাজনীতির গণতন্ত্রীকরণ যেই হয়ে গেল, তখন আর সব জায়গায়, তখন উত্তরপ্রদেশের যখন ইউনাইটেড প্রভিন্সেস বলা হতো ইত্যাদি জায়গার নানা জায়গার মানুষ বললো কই আমাদের এখানকার চাকরিগুলো আমাদের দরকার, ন্যায্য কথা। তখনই কিন্তু ভারতের অবধারণাটা নানাভাবে প্রশ্নায়িত হলো, সেই অবধারণাটা অর্থাৎ বাংলার মাটিতে যে উদ্ভূত যে অবধারণাটা। একই সঙ্গে আমরা দেখছি যে এর সঙ্গে কিন্তু এই অবধারণাই কিন্তু উচ্চবর্ণের বাঙালির একমাত্র ভারত অবধারণা ছিল না। যেমন আমরা দেখছি চিত্তরঞ্জন দাস, যাকে আমরা বাঙালি জাতির অভিভাবক বলতে পারি, হিন্দু মুসলমান ভরসা করে, সারা বাংলার হিন্দু মুসলমান ভরসা করে এরকম শেষ নেতা। সারা বাংলা বলতে আমি অবিভক্ত বাংলার কথা বলছি। তো তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলছিলেন যে তিনি চিরকাল, এবং সেই সময় যদি সবসময় তার লোকেদের বই পড়ে দেখো, যে তারা কিন্তু ভারতকে একটা ফেডারেশন হিসেবে দেখছে। ইউরোপ যেরকম একটা ধারণা, আজকে ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম দেখছো, ভারত একটা ফেডারেশন, এর মধ্যে নেশন আছে অর্থাৎ জাতি রয়েছে। বাঙালি একটা জাতি, বাঙালি জাতি, বাঙালির সঙ্গে জাতি শব্দটা, জাতি শব্দের ইংরেজি নেশন কে কে ব্যবহার করেছে? বঙ্কিমচন্দ্র, চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম, আর কি চাই মানে, আর তো মানে এ তো প্রায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। অর্থাৎ এই যে নেশন, এই নেশন মিলে ফেডারেশন। কেন এই নেশন মিলে কেন ফেডারেশন? কারণ ফেডারেশন ধারণায় সুবিধা রয়েছে অনেক কিছু, অনেক ভালো হতে পারে। ভারত নামক যে ফেডারেশন ধারণা, সেটা কিন্তু বিশ্বে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা উজ্জ্বল একখানা উদাহরণ হতে পারে, যদি আমরা এই ফেডারেশন ধারণা এবং রাজ্য স্বাধিকারের ধারণাটাকে, অর্থাৎ যেটা সিআর দাসের স্বপ্ন, যা সুভাষ বসুর স্বপ্ন, সেই এবং যা পেরিয়ারের স্বপ্ন, যা আন্নাদুরাইয়ের স্বপ্ন, যা আবুল কালাম আজাদের স্বপ্ন, এই স্বপ্নকে যদি আমরা সাকার করতে পারি। এই কারণেই বলছি যে এই ধারণার কিন্তু ইতিহাস পুরনো। আজকে যদি আমরা দেখি, আজকে কিন্তু এই যে ভারত ধারণার মাধ্যমে যেটা করা হচ্ছে, তুমি আগে ভারতীয় না তুমি আগে বাঙালি, এই ধরনের সব প্রশ্নগুলি করা হচ্ছে, যেটা তুমি বললে যে জয় বাংলা এবং জয় ভারত, জয় ভারতকে কোথাও কোথাও একটু কি ইয়ে করা হচ্ছে না? এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। আমি পশ্চিমবাংলার বাঙালি, আমি এই বাংলার বাঙালি, আমি তাই জন্যই আমি ভারতীয়। আমি ভারতীয় বলে আমি বাঙালি না, আমি এই বাংলার বাঙালি বলে আমি ভারতীয়। এমন কখনো হয়নি যে আমি ভারতীয় হয়ে প্রথম ভারতীয় হলাম, তারপরে আমাকে কেউ একজন মাল্টিপল চয়েস দিল, এই তুমি তামিল হবে নাকি তুমি মারাঠি হবে না তুমি বাঙালি হবে, আমি অনেক ভেবে বললাম আচ্ছা আমি বাঙালি হব। এরকম তো হয়নি ঘটনাটা। এই বাংলার মাটি হচ্ছে আমার ভারত, এই বাংলার মাটি আমার ভারত। একজন তামিলের কাছে সেই তামিলনাড়ুই তার ভারত। অধিকাংশ মানুষই তার পৃথিবীর 50 কিলোমিটারের দূর ছেড়ে যায় না। তাহলে কি সে ছোট ভারতীয়? আর যে আজকে প্লেনে করে কলকাতা দিল্লি দিল্লি করে সে বেশি ভারতীয়? অর্থাৎ আমরা তো সমনাগরিকত্বে বাস করি। এই মাটি, এই ভারতের কোনো অংশের মাটি কম ভারতীয় নয়। অর্থাৎ যেখানে হিন্দি সাম্রাজ্যবাদ চলবে সেটা বেশি ভারতীয়, আর বাঙালি জাতীয়তাবাদ চলবে সেটা কম ভারতীয় বা অভারতীয়। এটা বললে তো মানে এটা তো ডবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। আসলে যেটা হচ্ছে, হিন্দি সাম্রাজ্যবাদ যা যা জিনিসকে প্রাদেশিকতা বলে দাগায়, তা আসলে একখানা ভয়ের জায়গা থেকে। কারণ তারা জানে যে তারা আসলে সাম্রাজ্যবাদ চালাচ্ছে, তারা লুট চালাচ্ছে, তারা অন্যান্য অহিন্দি জাতির চাকরি লুটে নিচ্ছে, এবং এক শ্রেণীর গুজরাটি এবং মারওয়ারি বেনিয়ার সাহায্যে তারা পুঁজি লুটে নিচ্ছে।
এই চক্রটিকে ধ্বংস করতে হবে, অন্তত আমাদের মাটি থেকে এই চক্রের অশুভ এবং অন্যায্য যা যা অধিকার আছে সেগুলোকে উৎখাত করতে হবে। এবং উৎখাত করতে হলে তারা ভয় পায়, যেভাবে এক অর্থে বলতে পারো ঊনবিংশ শতাব্দীর যখন গণতন্ত্রীকরণ হলো, তখন যে এই যে উচ্চবর্ণ হিন্দু বাঙালির যে লাহোরে চাকরি করছে, রেঙ্গুনে চাকরি করছে, এই ব্যাপারটা যে বদল হলো, তারা নিশ্চয়ই খুব ভালোভাবে নেয়নি ব্যাপারটা, এনারাও ভালোভাবে নেবেন না। কিন্তু সব কিছুতেই বাস্তবতায় ফিরতে হয়, এবং বাস্তবতা হলো মাটির প্রেক্ষিত, বাস্তবতা হতো মাটির মালিকানা, এবং এই বাংলার মালিকানা বাঙালির এবং অন্যান্য ভূমিজ জাতির, সাঁওতালের, রাভার, রাজবংশীর, কোচের। আমরা এটাই বিশ্বাস করি। সেই কারণেই বলছি যে যখন এই ভারত অবধারণা যখনই আমরা ধরব, আমরা যেন বাস্তবের নিরিখে থাকি। এই যে আমরা বলি যে এই যে গান্ধার থেকে অর্থাৎ কোথাও গিয়ে আমরা কিন্তু এই যে ভিএইচপি যেটাকে অখণ্ড ভারত বলে, সেই ম্যাপটি যখন আমরা আঁকি, সেই ম্যাপের মধ্যে চলে থাকি। এই যে আমরা যদি একটু তলিয়ে ভাবি এই ম্যাপটা কি, আসলে কি ম্যাপের মাধ্যমে কি হয়, যেখানে কখনো যেখানে কখনো এই উপমহাদেশে যদি অমুসলমান বা অখ্রিস্টান ধর্মের রাজার শাসন থেকে থাকে, আমরা সেইটাকে বলি। ভেবে দেখো তুমি সংজ্ঞাটা কিন্তু, এবং শুধু উপমহাদেশ না, এটা হচ্ছে উপমহাদেশ। তুমি যদি বলতে না দখল করাও এলাকা যেগুলো, যেমন শৈলেন্দ্র যে সাম্রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে অমুসলমান বা অখ্রিস্টান রাজন্যের শাসন হয়েছে, এটাকে ধরার চেষ্টা করি। ভালো কথা, এরকম কেউ মনে করতে পারে যে একটা মহা হিন্দু সাম্রাজ্য এবং সেইটাই ভারত ইত্যাদি। যারা এই মহা হিন্দু সাম্রাজ্য এবং এই ভারত এবং এটা একই এবং এটা ভারত, অখণ্ড ভারত ইত্যাদি বলেন, আমি তাদেরকে একটাই শুধু অনুরোধ করব, এবং তুমি যেরকম আমাকে রেকর্ড করছো, এরকম একটা রেকর্ডিং আমি চাই সেখানে হোক, যে সবচেয়ে বেশি হিন্দু জনশতাংশ আছে যে রাষ্ট্রে, সেই নেপালে কাঠমান্ডুতে একটি বাজারে গিয়ে তারা বলুক যে এই নেপালটা ভারতের অংশ। আমি বাকিটা শুধু রেকর্ডিং দেখতে চাই, এটুকুই বলার। গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষ নয়, গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের একজন সদস্য হতে পারে, প্রথম দিককার সদস্য হতে পারে, হয়তো অনেকে নাম জানে বাংলা পক্ষর, তাদের এরকম একজন সদস্য, যেটা বাস্তব কথা, ঠিক আছে। একই সঙ্গে যেরকম বললাম, বাংলা পক্ষ কিন্তু বারে বারে তৃণমূল সরকারেরও নানা রকম ইস্যুর বিরোধিতা করেছে, যেরকম আমরা ছট পুজো দুদিনের বিরোধিতা করেছি, আমরা বাংলা যে বাধ্যতামূলক করার যে ঘোষণা দিয়ে সেটা যে করা হলো না তার বিরোধিতা করেছি, আমরা নানা কলেজে ডোমিসাইল নীতি যেটা দেওয়া হচ্ছে, যার ফলে বহিরাগতরা ঢুকতে পারছে, তার বিরোধিতা করেছি। এরকম নানা ইস্যু বাংলা পক্ষের যারা আগ্রহী, তারা বাংলা পক্ষর অফিসিয়াল যে পেজ বাংলা পক্ষ, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। অর্থাৎ এইটা আমরা করছি, তার কারণটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে তৃণমূল সমর্থক অবশ্যই, কিন্তু এটা আমার সত্তার একটা দিক, মানুষের বহুমুখী সত্তা থাকে। আমি জাতিতে বাঙালি, এবং যে কোনো দলীয় আনুগত্যের ওপর আমার আনুগত্য জাতির প্রতি, এবং এটা বাংলা পক্ষের প্রতিটি সদস্যের ক্ষেত্রে, প্রতিটি সহযোদ্ধার ক্ষেত্রে সত্য। অর্থাৎ আমি যদি একটু রূপকার্থে বলি, যে আমি ইস্টবেঙ্গল টিমে খেলি, তুই মোহামেডান টিমে খেলো, সে মোহনবাগান টিমে খেলে, আমাদের মধ্যে চুলোচুলি হয়, আমাদের মধ্যে ফাউল হয়, আমাদের মধ্যে ট্যাকেল হয়, আমাদের মধ্যে রেশারেশি আছে, কিন্তু যখন আমরা ম্যাচটা বিহারের বিরুদ্ধে খেলি বা রাজস্থানের বিরুদ্ধে খেলি, আমরা এক জার্সি পরে সন্তোষ ট্রফিতে একে অপরকে পাস দিয়ে খেলি। এই পাস দিয়ে খেলার সন্তোষ ট্রফির টিমটার নাম বাংলা পক্ষ। ভেতরে তারা তৃণমূল, সিপিএম, এসইউসি, কংগ্রেস, যা কিছু হতে পারে। আসলে ভেতরে তৃণমূল, সিপিএম, এসইউসি, কংগ্রেস, এই যে রেশারেশি, এই যে বাঙালি জাতির বাঙালিত্ব ছাড়া বিভিন্ন রাজনৈতিক রেশারেশি, এটাই তো স্বাভাবিক। আমরা বাঙালি বলে আক্রান্ত এই রাজনীতিটা আদৌ করতে হবে কেন? এটা তো খুব দুর্ভাগ্যের। আমরা তো চাই বাংলা পক্ষ যে কারণে তৈরি হয়েছে সেই কারণগুলোই না থাকুক, যাতে এই রাজনৈতিক পরিসর শুধুই তৃণমূল, শুধুই সিপিএম, শুধুই কংগ্রেস, শুধুই এসইউসি এইরকম হোক। আমরা তো চাই না এটা করতে। আমরা তো খুবই
মানে অনিচ্ছুক যোদ্ধা। কারণ এই যুদ্ধ আমাদের মানে ডিএনএতে না, মানে আমরা যুদ্ধ করতে জন্মাইনি। আমরা জন্মে এমন এক পরিসরে, এমন এক সাম্রাজ্যবাদের বাস্তবে জন্মেছি যে আমরা প্রতিরোধ যুদ্ধে বাধ্য হচ্ছি। আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু আমাদের উপর অসাধারণ দায়িত্ব এসে পড়তেছে। আমরা যখনই এই ধরনের আলোচনা করি, একটা জিনিস আমরা কখনো না ভুলে যাই যে একটা প্রেক্ষিত আছে, সেই প্রেক্ষিতটা হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের প্রেক্ষিত আমাদের যেরকম অর্থনীতিতে আমাদের অর্থনৈতিক অধিকার, পুঁজির অধিকার কেড়ে নেয়, বাজারের আমাদের থেকে বেদখল করে, চাকরি থেকে আমাদের বেদখল করে, একই সঙ্গে আমাদের মস্তিষ্কের ভেতরও কিন্তু বাস করে হিন্দি সাম্রাজ্যবাদ, যা কিনা আমাদের মস্তিষ্কের ওপর আমাদের নিজের মাটির, মায়ের এবং ভাষার অধিকার থেকে আমাদের বেদখল করে। এই হিন্দি সাম্রাজ্যবাদ যেভাবে আমাদের ওপর প্রকোপ দিয়েছে, এবং তার ফলে আমরা বলতে চাই যে আমরা কি দোষটা, বাঙালির কি কোনো দোষ নেই? তাহলে বাঙালি যে কুড়ে তাই জন্যই পারছে না, বাঙালি তো কাজে ফাঁকি দেয় তাই জন্য পারছে না, বাঙালি খাটে না। এবং এই কথাটা আমরা বলছি সেই মুহূর্তে ভাত খেতে খেতে, যে ভাতটা আর কি অক্লান্ত পরিশ্রম করে একজন বাঙালি চাষির তৈরি, মানে ধান ফলিয়েছে তাই জন্য হয়েছে, যে ফলানোতে আজকে বাংলা ভারতের প্রতিটি রাজ্যের মধ্যে শীর্ষে। অর্থাৎ মানে এর মধ্যে যে বাস্তব এবং এই যে আমাদের কল্পনা, এর মধ্যে বিরাট যে ফারাক। এর একটা বড় সমস্যা হচ্ছে যে উচ্চ বর্ণের, উচ্চবিত্তের এবং মধ্যবিত্তের বাঙালি আসলে বাঙালিত্বের ধারণাটাকে পুরোপুরি কবজা করে রেখেছে। এই যে বললেন যে মানে এটা আছে না, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এরকম একটা কথা আছে চালু। এখন বাংলাটা ঠিক না আসতে তো আপনাকে ইংরেজি মাধ্যম হতে হবে। বাংলার বুকে কিন্তু 90% স্কুল বাংলা মাধ্যমের। তাহলে বাংলাটা ঠিক আসে না, এটা কিছুতেই সেই 90% বাস্তবতা হতে পারে না। এই 10% বাস্তবতা, এই 10% বাস্তবতা যখন বাঙালির নামে চলে, এবং এই 90% বাস্তবতা কিছুতেই বাঙালির নামে চলে না, তখন বুঝতে হবে যে জাতীয় অধিকারের রাজনীতি, জাতীয় অধিকারের সংগ্রাম সততই কিন্তু এলিটের বিরুদ্ধে সংগ্রাম, এবং কম মানুষের বেশি মানুষের আত্মপরিচিতিকে যে হরণ করে নেওয়া, সেই হরণ আটকানোর সংগ্রাম। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম যদি বলেন যে আমাদের ভেতরের দিকে তাকাতে হবে, আমাদের ভেতর দিকে তাকাতে হবে সেই দালালদের দিকে, সেই কতিপয় দালালদের দিকে যারা কিনা নিজেদের সুবিধার জন্য, অর্থাৎ দিল্লির কিছু এঁটোকাটা খাবার জন্য বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা এবং বাঙালিকে বেচে দিতে চায়। এই জাতির, বাঙালির ঘরে জন্ম হওয়া মীরজাফর বিভীষণকে অবশ্যই প্রকাশ্যে তাদেরকে চিনিয়ে তাদের উৎখাত করতে হবে। কিন্তু একই সঙ্গে বলবো যে এর উত্তরটা আসলে হিন্দি সাম্রাজ্যবাদও এই চায়, যে কোনো সাম্রাজ্যবাদ এই চায়, এটা বাংলার ক্ষেত্রে এটা অনন্য নয়। সারা বিশ্বে যেখানে যেখানে সাম্রাজ্যবাদ এসছে, সেখানে তারা যে জাতির ওপর অধিকার কায়েম করেছে, প্রথম যেটা চেষ্টা করেছে সেই জাতির মধ্যে প্রতিরোধ না গড়ে উঠুক। প্রতিরোধ না গড়ে উঠুক, সেটা সে কীভাবে প্রথম যেভাবে করেছে বৌদ্ধিকভাবে এবং বাস্তবভাবে, কিভাবে যে তারা এমনভাবে জায়গাগুলো করেছে এবং এমনভাবে সংযোগগুলো করেছে, এমনভাবে বিভাজন করেছে, যাতে কিনা আমরা প্রথম কথা হিন্দু মুসলমান ঝামেলা করি, ঘটি বাঙাল ঝামেলা করি, এই ধরনের ঝামেলায় থাকি, এবং আমাদের সমস্যার জন্য, আমাদের অবস্থার জন্য আমরা হয় অদৃষ্ট কিংবা নিজেদের দোষ দিই। এটা সাম্রাজ্যবাদের জন্য কতটা সুন্দর নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কারণ যাকে আমি দাবিয়ে রেখেছি, সে মনে করে তাকে দাবিয়ে রাখা হয়েছে, তার দোষ তার, সে তো কখনোই প্রতিরোধ করবে না। এটা তো হিন্দি সাম্রাজ্যবাদের জন্য আদর্শ সময়, আদর্শ অবস্থা। হিন্দি সাম্রাজ্যবাদের জন্যই আদর্শ অবস্থার আমরা বদল চাই। আমরা এই মাটিকে হিন্দি সাম্রাজ্যবাদের জন্য ফুটন্ত কড়াই এবং তপ্ত মাটিতে পরিণত করতে চাই, যাতে কিনা তারা ভাজা মাছের মতো লাফায় আর এই মাটিতে তারা পা ফেলার সুযোগ না পায়। প্রশ্নটা তলিয়ে ভাবতে হবে। জার্মানি এবং জাপান দুক্ষেত্রেই তুমি যদি দেখো যে মূলত পুঁজি, বাজার এবং চাকরি, এই তিনটে প্রশ্নে অধিকারটা কিন্তু জার্মান এবং জাপানিদের হাতেই ছিল, আগেও ছিল পরেও ছিল। এটা আগেও ছিল পরেও ছিল, ফলে রিকভার করতে সময় লাগেনি। বাংলার ক্ষেত্রে পুঁজি তার হাতে ছিল না, ব্রিটিশদের হাতে মূলত ছিল, মারোয়ারিদের হাতে ছিল, ফলত বাজার তাদের হাতে থাকে। চাকরি কিছু ক্ষেত্রে তাদের, অর্থাৎ অর্থাৎ দুটো প্রথমত তুলনীয় জায়গা নয়। দ্বিতীয় কথা, আমরা যেটা ভাবি যে প্লেন এসে বোমা ফেলছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এতে বিরাট ধ্বংস ঘটে, কিন্তু ব্যাংকের খাতার তো ধ্বংস ঘটে না, মূল পুঁজি তো ওখানেই। এখন যেরকম দেখবে যে নোট বাতিল, ঠোঁট বাতিল, আরে কালো টাকা কি এরকম ভাবে মানে মাটির তলায় চাপা হয়ে থাকে নাকি চাদরের তলায় থাকে, সেটাও থাকে হচ্ছে যে মানে বিদেশে একটা নম্বর হিসেবে।
আজকের দুনিয়ায় তোমরা আধুনিক ছিল, তোমরা জানবে যে টাকা এখন ডিজিটাল অবস্থায় নম্বর হিসেবে থাকে, বা কোনো একখানা বিল্ডিং হিসেবে থাকে, বা কোনো একখানা জমি হিসেবে থাকে, টাকা টাকা হিসেবে থাকে না। একই রকমভাবে ওই মালিকানাগুলো তো বদল ঘটেনি, অর্থাৎ এইটা। তৃতীয় হচ্ছে যে এই সব জায়গায় যাতে ওই ধরনের রাজনীতি ক্ষোভ, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখা গেছিল, যে তুমি যদি একটা রাষ্ট্রকে ওরকমভাবে চেপে রাখো তাহলে কিন্তু সেখানে বিরাট একটা ক্ষোভ জন্মাবে, সেখান থেকে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা তৈরি হবে। তাই আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্শাল প্ল্যান অনুযায়ী, ঠিক আছে, যে বিরাটভাবে এইসব রাষ্ট্রকে খুব স্বল্প হারে ঋণ দেওয়া শুরু হয় পুনর্গঠনের জন্য, কারণ তখন কাঁচা টাকার অভাব। দেখো, অ্যাসেটস আছে কিন্তু কাঁচা টাকা, লিকুইডিটি নেই, সেইটা তাই জন্য তারা পেরেছে। আজকে বাংলায় যেটা ঘটেছে, বাংলা এই শশী থারুর সে নানা জায়গায় জ্ঞান দিয়ে বেড়ায় যে 24% মতো সারা বিশ্বের সম্পদ ছিল এই ভারতীয় উপমহাদেশের, এবং সেটা ব্রিটিশরা যখন গেল 2% থাকলো, তাহলে কত লুটি না করেছে। অর্থাৎ সে বলছে 24% ছিল, 2% হলো, এই যে কমে গেল এর কারণ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এটাই বলার চেষ্টা করে। তো ভালো কথা, সে যেটা বলে না যে এই সময়ও কিন্তু দিল্লির সম্রাট বাংলা থেকে কবে নজরানা আসবে তার জন্য হাপিত্তেশ করে অপেক্ষা করে থাকতো। এই যে 24% বলছে, এর মধ্যে সারা বিশ্বের 6% জিডিপি বাংলার ছিল, 6% জিডিপি বাংলার ছিল। আচ্ছা, 6% জিডিপি বাংলার, সেটা কিন্তু আলাদা করে কেউ বলে না, কারণ আলাদা করে বললে এই যে উত্তরপ্রদেশ বা হিন্দি বলয় বা উত্তরপ্রদেশের সেখানকার প্রাদেশিকতা, ঠিক আছে, এই যে হিন্দি সাম্রাজ্যবাদ, আমরা যেটাকে প্রাদেশিকতা বলি বা ওরা বলে আমাদের যে জাতীয় অধিকারের কথা, সেগুলো প্রাদেশিকতা বলে, কিন্তু বদলে কি বদলে হচ্ছে উত্তর প্রাদেশিকতা। ওদের ওদের জাতীয়তাবাদের নাম, ওদের রাষ্ট্রবাদের নাম হচ্ছে উত্তর প্রাদেশিকতা, সেটা আমরা মানি না। এবার আমরা দেখছি যে আজকে 1947 ধরা হলো, ঠিক আছে, সব হিসেব শোধবোধ, যদিও সব হিসেব শোধবোধ হয় না, বাংলাকে লুট করা হয়েছে বিশেষভাবে, বাঙালিকে বারবার খুন করা হয়েছে। 1776 খ্রিস্টাব্দে 1/3 বাঙালি মারা যায়। 1943-এ 50 লাখ বাঙালিকে খুন করা হয়, মারোয়ারি, বড়বাজার এবং ইস্পাহানি, ঠিক আছে, হিন্দু মুসলমান সব হারামি একসঙ্গে মিলে ব্রিটিশদের সঙ্গে মিলে খুন খারাপি করে, এবং সেই সময় মানে কালোবাজারি করে সেই সময় লাখ 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 লোক মারা গেছে। এই যে ফ্যান দাওয়ের যে গল্প শোনো দুর্ভিক্ষের সময়, কোনো এই তো বাংলায় তো অনেকে তখন হিন্দুস্তানি এবং মারোয়ারিরা ছিল, তাদের উপন্যাসে কোনো গল্প দেখাতে পারবে ফ্যান দাওয়ের গল্প? তারা তো এই মাটিতেই ছিল, তাই না? তাদেরকে আমাদেরই মনে রাখতে হবে, দায় আমাদের, আর কেউ তাদের মনে রাখবে না। প্রশ্নটা হচ্ছে যে এই সময় যখন যুদ্ধের সময় মুনাফাখড়ি হলো, মুনাফাখড়ি করে তারপরে কি হলো, ব্রিটিশরা যখন চলে যাচ্ছে তখন তারা কাঁচা টাকাটা তাদের হাতে, কারণ যুদ্ধের সময় ছাড়া ব্রিটিশরা কিন্তু এইখানকার নেটিভদের খুব বেশি টাকা করতে দিত না। তো যুদ্ধের সময় যেহেতু অদ্ভুত সময়, তাড়াতাড়ি সাপ্লাই চাই, তাই জন্য কিছু বরাত তখন এদের হাতে আসতো, সেই সময় যা তা লাভ করা যেত। সেই সময় তুমি এখন আর্কাইভস থেকে পেপারে দেখবে যে আজে বাজে সাপ্লাই, ঠিক আছে, চিরকালই হয়েছে, এটা এখনও হয়, মানে সৈন্যকে সাপ্লাই দিয়ে আজে বাজে জিনিস দেওয়া যুদ্ধের সময়, কারণ চেকিং টেকিং থাকে না তখন। তো এইবার এইভাবে বহুত টাকা করেছে। এই টাকাটা করে তারা যখন ব্রিটিশরা ছেড়ে চলে যাচ্ছে, বড় বড় কোম্পানি, জুট মিল হোক, চা বাগান হোক, এগুলোকে দখল করছে। এই চক্রটা যদি আমরা না বুঝি, একই সঙ্গে কেন্দ্রে তারা ক্ষমতা দখল করেছে, করে তারা বাংলাকে বারবার বাংলা থেকে লুট করছে, সেটা মাসুল সমীকরণ হোক, সেটা এখানকার যে খনিজ সম্পদ সেগুলো রাষ্ট্রের, অন্যান্য এলাকার, ঠিক আছে, সেই জিনিস রাষ্ট্রের না। মানে এখান থেকে কয়লা গুজরাটে নিয়ে গেলে পয়সা লাগবে না, কিন্তু গুজরাট থেকে আমি যদি কার্পাস আনতে চাই বাংলায় তাহলে পয়সা লাগবে। অর্থাৎ ওখানে মানে এখান থেকে দূরে তৈরি হবে ইস্পাত মানে প্রকল্প, কিন্তু এখানে কিন্তু কার্পাস প্রকল্প বা সুতোর মিল তৈরি হবে না, ঠিক আছে। অর্থাৎ 47-এর পরে পরিকল্পিত যে বিশিল্পায়ন, অর্থাৎ শিল্প ধ্বংস করা পরিকল্পিতভাবে দিল্লি করেছে। দিল্লিটা যখন করেছে, একই সঙ্গে আমাদের মানতে হবে তালে আজকে 47 সালে বাংলার এই ভারতের জিডিপিতে কত শতাংশ ছিল, এবং আজকে 2018-তে কত। আচ্ছা, তৃণমূল খারাপ, সিপিএমের সময় কত ছিল? আচ্ছা, সিপিএম খারাপ, বিধান রায়ের শেষ জীবনে কত ছিল? আমরা বারবার দেখব সংখ্যাটা কমেছে। তার মানে আজকে যদি আমরা খুব সহজভাবে শশী থারুর নানা লোকের তালিকুড়োচ্ছে এই বলে যে 25 ছিল 2 হয়ে গেছে, আর আমাদের যা ছিল আর যা হয়ে গেছে, ওটার জন্য যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদ দায়ী হয়, এটার জন্য হিন্দি সাম্রাজ্যবাদ দায়ী না?
নাকি এটা আমাদের সমস্যা? ভেবে দেখো, ব্রিটিশরা যখন লুট করে সেটা ব্রিটিশরা কত পাপী, বাংলা যখন লুণ্ঠিত হয় তখন সেটা বাঙালিদের সমস্যা। সাম্রাজ্যবাদও এটা বোঝাতে চেয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদও বারবার বলার চেষ্টা করেছে তোমরা গরিব তোমাদের নিজেদের কারণে। হিন্দি সাম্রাজ্যবাদও মারোয়ারি এবং গুজরাটি বেনিয়া পুঁজির সাহায্যে বলিউড, সিবিএসসি, ক্রিকেট, এই সব কিছুর যে পরিসরের মাধ্যমে আমাদের সারাক্ষণ বোঝানোর চেষ্টা করে সমস্যা তোমার মধ্যে, সমস্যা তোমার মধ্যে। সমস্যা হচ্ছে বাংলার ওপর দিল্লি রাষ্ট্রের অর্থনৈতিক অধিকার, বাংলার বাজার পুঁজি চাকরির ওপর বহিরাগতের অধিকার। এই অধিকার ধ্বংস হোক, কত ধানে কত চাল, কে কত কি করতে পারে সব বোঝা যাবে। বা আমাদেরকে আমি খুব বেশি দায়ী করবো না। এই প্রসঙ্গে একটা বইয়ের কথা সকলকে পড়তে বলি, অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল, রণজিৎ রায়ের লেখা অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল। বইটা সকলে পড়ে দেখবেন। বইটা এখন প্রিন্ট হয় না, ঠিক আছে? এই যে প্রিন্ট হয় না এটাও খুব দুঃখের কথা। এটা বাঙালি জাতির বাইবেল, কোরআন, ত্রিপিটক, বেদ হওয়ার কথা। বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক যদি বাঙালি জাতির কিছু হয়ে থাকার কথা অন্তত এই সমসাময়িক সময়, সেটা হচ্ছে এই রণজিৎ রায়ের অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল। তিনি এই ব্রিটিশ সময় থেকে ইন্দিরা গান্ধীর মাঝামাঝি সময় অবধি বাংলাকে কীভাবে লুট করা হয়েছে সেটা দেখিয়েছেন, অর্থনৈতিকভাবে, বাজারগতভাবে, চাকরিগতভাবে, সব দিক থেকে। কেন্দ্রীয় সরকার একটা সময় প্রতি কলকাতা টেলিফোনের কলে বেশি পয়সা নিত দিল্লি এবং মুম্বাইয়ের থেকে। মানে আমি যেটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এই খাতে বছরে 5 কোটি টাকা, 6 কোটি টাকা, আজ থেকে 40-50 বছর আগেকার 5-6 কোটি টাকা ঝেড়ে দিত। তো এবার কথাটা হচ্ছে যে বাঙালি পুঁজি যা ছিল, একটা কথা বুঝতে হবে যে আমরা যেহেতু 47-এর পর থেকে মূলত রাষ্ট্রায়ত্ত পুঁজির একটা ব্যাপক ক্ষেত্রে থেকে, যেটাকে নেহরুভিয়ান সোশ্যালিজম বলা হয়, সেখানে কিন্তু দরপত্র, টেন্ডার, বরাত, এইখানেই কিন্তু টাকা করার মূল জায়গাটা ছিল। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে প্রায় প্রথম 20-30 বছর সারা ভারতের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যত কেমিক্যাল লেগেছে, রাসায়নিক পদার্থ লেগেছে, তার প্রায় 70% বরাত পেয়েছে টাটা গোষ্ঠী। অর্থাৎ এই রাষ্ট্রায়ত্ত সমাজতন্ত্র বা এই নেহরুভিয়ান সমাজতন্ত্রর নামে আসলে কিছু কতিপয় অবাঙালি, মূলত হচ্ছে বোম্বে এবং দিল্লি কেন্দ্রিক পুঁজি এবং এই বাংলার কিছু মারোয়ারি পুঁজি, তাদেরকে বেসিক্যালি পাম্প করা হয়েছে। এটাই হচ্ছে ঘটনা। অর্থাৎ টেন্ডারের দখল আমাদের কথা, যে কারণে বাংলা পক্ষ বলে আমরা বাঙালিরা সারা ভারতের, এই বাংলার বাঙালি সারা ভারতের 8% জনসংখ্যা, সব টেন্ডারের 8% আমাদের চাই। দেবে? দিলে খেলা কাল ঘুরে যাবে। ওরা দেবে না। লুঠেরা কখনো লুঠের ন্যায্য ভাগ লুণ্ঠিতকে দিতে চায় না, এরাও দিতে চাইবে না। এবং একটা কথা হচ্ছে টাকায় টাকা বাড়ে। যে একদিন ধরে টাকা নিয়েছে, কালকে যখন এই একদিন ধরে এইভাবে রাষ্ট্রায়ত্ত খাত থেকে টেন্ডার করে করে যখন টাকাগুলো তারা জমিয়েছে, কালকে যখন 1991 সালে যখন বাজার খোলা হলো, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র যখন গুটিয়ে নিল, সেই জায়গাটা ভরাট করার তাহলে জায়গাটা কার থাকলো? রাষ্ট্র একদিন ধরে যাকে জুগিয়েছে তার। টাকাটা তার হাতেই আছে অলরেডি। যেটা কিনা আমরা 45 যুদ্ধর সময় যখন মারোয়ারিরা কালোবাজারি করে যে টাকা করে যেহেতু যেভাবে কিনতে পারলো ব্রিটিশদের ফেলে যাওয়া শিল্পগুলো, একই রকম ব্যাপার। এই মিলগুলো বুঝতে হবে। অর্থাৎ এই মুহূর্তে তাহলে আমাদের কি দরকার? আমরা তো ঠিক আছে খুব হাপিত্যেসের গল্প বললাম, ঠিক আছে? মাথায় রাখবেন টিস্কো কিন্তু রাষ্ট্রীয়করণ হয়নি, কিন্তু রাজেন মুখার্জির ইস্কোর রাষ্ট্রীয়করণ হয়ে গেল, ঠিক আছে? আমরা সব ক্ষেত্রে মিলিয়ে দেখবেন ব্যাপারগুলো। তো এবার গল্পটা হচ্ছে যে আমাদের তাহলে কি করণীয়? প্রথম কথা হচ্ছে যে বাংলার বাজারকে প্রথম সংহত করা। বাংলার বাজার, যেখানে আমাদের জিনিস, যেখানে আমরা আমাদের জিনিস খাই, যেরকম একটা, যেখানে উপভোক্তা বাঙালি, যেখানে কিনছে বাঙালি, অর্থাৎ লাভটা জোগাচ্ছে বাঙালি, সেইখানে সাপ্লাইটা আমাদের হতে হবে। এবং এই সাপ্লাই তৈরির জন্য কিন্তু আমাদের দরকার স্বদেশী পরিসর, বাঙালি জাতীয়তাবাদী পরিসর। আমরা প্রথমবার যখন স্বদেশী হয়েছে 1905-এ, আমরা বাঙালি জাতীয়তাবাদের সেই উত্থানে, তখন আমরা দেখেছি বারে বারে কোম্পানি তৈরি হয়েছে, সব কিছু কোম্পানি এখনও রয়েছে। এবং সে খুব খারাপভাবে বলতে হয়, সেই বেঙ্গল কেমিক্যালে এখন হিন্দি দিবস পালন হয়, এবং বেঙ্গল কেমিক্যাল আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বাঙালি জাতীয়তাবাদী মহিরুহ, বাঙালি জাতির শিক্ষক আচার্য, তার কিন্তু সেই কোম্পানিতে এখন বাংলার কোনো নামগন্ধ নেই, যদিও নাম বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল পটারি বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই কোম্পানিগুলো এতদিন থেকেছে। অর্থাৎ একটা সময় কয়েক বছরের জনজাগরণ এবং বাঙালি জাতীয়তাবাদী বোধে আমরা বেঙ্গল স্টিমশিপ কোম্পানি, অর্থাৎ বিশাল একখানা শিল্প বিপ্লব ঘটাতে পেরেছি, আজও সম্ভব।
আমাদের মাটি, আমাদের বাজার, আমাদের পুঁজি, আমাদের চাকরি, আমাদের মালিকানা। পরিষ্কার কথা, এই হচ্ছে স্লোগান। হিন্দু মুসলমান নয়, বাঙালি। হিন্দু মুসলমান বুঝি না, বাঙালি বুঝি। কিন্তু যেমনি পাট শিল্প বা কিছু মাঝারি শিল্প, সেইগুলো বাম আমলেই আমরা দেখেছি যে মানে জুট মিলগুলোর টাকা সাইফনিং হয়েছে, এবং কুটির শিল্প বা বৃহত্তর মাঝারি শিল্প সেভাবে সরকারের সাহায্যটা পায়নি। সেক্ষেত্রে একটা মোরাল রেসপন্সিবিলিটি কি থাকছে না? দেখো, বা মরার ওপর যে খাড়ার গা দেয় তাকে খুনের দায়ে অভিযুক্ত করা যায় না। মরার ওপর যে খাড়ার ঘা দেয় তাকে খুনের অভিযুক্ত করা যায় না। আজকে বামফ্রন্ট যখন 1977 সালে হাতে পেল, সে কি 47 অবস্থাটাও হাতে পেয়েছে? আজকে পাটকলের কথা বললে, চটকলের কথা বললে, কে মালিক? বাঙালি মালিক। কে শ্রমিক? বাঙালি শ্রমিক। কয়েকজন অ্যাকাউন্টেন্ট বাবু রাখতো হয়তো, এবং কিছু কিছু জায়গায় কিছু শ্রমিক থাকতো। আজকে ভাবতে পারো বাংলার বুকে একটা বিরাট এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা, যেগুলো কিনা আজকে বাংলার বুকে দাঙ্গা ক্ষেত্র। আজকে যেগুলো বাংলার বুকে দাঙ্গা ক্ষেত্র, যেখানে বাঙালি নারীরা আজকে নারী নিরাপত্তা অভাব বোধ করে, যেসব এলাকাগুলো, সেই বেল্টের কথাই বলা হচ্ছে বাংলার জুট বেল্ট, জুট চটকল বেল্ট। জুট চাষি বেল্ট না, কিন্তু অদ্ভুতভাবে যেখানে পাটের চাষ হয় সেখানে বাঙালি মেয়েরা নির্ভয়ে ঘুরতে পারে, যেখানে পাটের কল আছে সেখানে বাঙালি মেয়েরা নির্ভয়ে ঘুরতে পারে না। এই এলাকাগুলো কখনোই একদম পরিকল্পিতভাবে বাঙালিকে জায়গা দেওয়া হয়নি। পাটকলের ইতিহাসটা বললাম, কিভাবে ওই মুনাফাখোরির ওপর ব্যাপারটা করা হয়েছে, বাঙালির একদম লাশের স্তূপের ওপর কিভাবে সেই মালিকানা পাওয়া হয়েছে। এগুলোকে বাঁচিয়ে আমাদের হবেটা কি? আজকে মানুষের জানা উচিত যে 1947 সালে প্রথম যে ডিসিশনটি, অর্থনৈতিক যে ডিসিশনটি জওহরলাল নেহরুর সরকার নিয়েছিল, সেটা হচ্ছে যে জুট তখন হচ্ছে এই ভারতীয় ইউনিয়ন যে তৈরি হয়েছে তার বিদেশি মুদ্রা আয়ের অন্যতম একখানা জায়গা। সেখানে বাংলা সেই আয়ের কত ভাগ পাবে সেটা হচ্ছে 20% থেকে দম করে কমিয়ে আনা, বা এক্ষুনি নম্বরটা মনে পড়ছে না, প্রায় অর্ধেকের, তার ভাগ অর্ধেকের বেশি কমিয়ে দেওয়া। এটা ছিল দিল্লির সরকারের প্রথম একটি অর্থনৈতিক সিদ্ধান্ত। অর্থাৎ প্রথম থেকেই বাংলাকে তার নিজের, মানে এখানে তো মালিকানা আমাদের না, লেবার আমাদের না, আচ্ছা অন্তত সেখান থেকে যে ট্যাক্সগুলো আসে, আমাদের এখানে মাটিতে এতগুলো এলাকা নিয়ে বসে আছে, সেটা কিছু অন্তত আমাদের, তাও না। অনেকে জানেন না চা শিল্পটা আমাদের না, একমাত্র দু একটা কোম্পানি আছে, লক্ষ্মী টি কোম্পানি বা এরকম ধরনের চ্যাটার্জিদের রয়েছে। এগুলো ছাড়াই মকাই বাড়ি যে ব্র্যান্ডটা, এছাড়া প্রায় কিছুই আমাদের না। গোয়েঙ্কাদের, এদের ওদের এইসব, কিছু কিছু ব্রিটিশদের এখনো, গুডরিক কোম্পানি, ক্যামেলিয়া হাউস লন্ডন থেকে চালিত হয়। এবং তারপরে দেখুন হুগলি, ভাগীরথী হুগলি নদী আমাদের না। বাংলায় কোথায় কয়লা পাওয়া যায়? রানীগঞ্জ, ঝরিয়া, ভূগোল বইতে মুখস্থ করা হয়, এর মালিকানা বাংলার নয়। টেন্ডার বাঙালি পায় না, চাকরি বাঙালি পায় না। এবং দেখুন ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু ইস্টার্ন কোলফিল্ড, আসানসোল, রানীগঞ্জ, ঠিক এই জায়গাতে কিন্তু দাঙ্গার রাজনীতি হয়, হিন্দি সাম্রাজ্যবাদী রাজনীতি হয়, বাঙালি কোণঠাসা হয়। যেখানে যেখানেই বাঙালির প্রভাব নেই, পুঁজি বাজার চাকরির ওপর বাঙালির অধিকার নেই, এবং যেখানে কেন্দ্রের প্রভাব, সেখানেই কিন্তু বাঙালি কোণঠাসা, একঘরে, এবং প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। এটা একটা নিয়ম। সিপিআইএম কি করতে পারতো? তার তো রেভিনিউ সোর্স নেই, যার মাটির তলায় পূর্বপুরুষের দেওয়া গুপ্তধন আছে, সেই গুপ্তধন উত্তোলনের অধিকার রয়েছে পাশের বাড়ির মোড়লের। তাহলে সে ঋণে থাকবে না তো কে থাকবে? এবং আজকে আজকে যে বাংলার সরকার, তার প্রতি বছর 48,000 কোটি টাকা সুদতে হয়। সেই সরকার কাকে সুদতে হয়? এটা মহাজনী একখানা কেন্দ্রকে, যে কেন্দ্র কিনা এই পশ্চিম বাংলা বা পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশকে যে হারে ঋণ দেয়, তার থেকে 4 গুণ বেশি হারে ঋণ পশ্চিম বাংলাকে দেয়। কেউ ভাবতে পারে যে বাংলাদেশি করে এরা? যে হারে ঋণ দেয় পূর্ব বাংলাকে, এই পশ্চিম বাংলাকে তার থেকে 4 গুণ বেশি সুদের হারে ঋণ দেয়। তাদের ওখানে ইনভেস্ট করে, বলে যে চট্টগ্রাম পোর্ট দিয়ে তারা জিনিসপত্র ইম্পোর্ট করবে, কলকাতা পোর্ট দিয়ে না। ভারত সরকার বলে আজকে যখন পশ্চিম বাংলায়, এই বাংলায় যখন বিদ্যুৎ উদ্বৃত্ত, তখন তারা এনটিপিসিকে দিয়ে রামপালের তারা নতুন করে পাওয়ার প্ল্যান্ট বানায় ভারতের টাকায়। ভাবতে হবে এই জিনিসগুলো, কিন্তু এই তথ্যগুলো জানতে হবে। সারাদিন বাংলাদেশ করে তো লাভ নেই। বাংলাদেশ করে তো কোনো চাকরি হবে না। রাম মন্দির বানিয়ে তো সামনে ভিক্ষে করতেও দেবে না হিন্দুস্তানিরা, সেটাও রিজার্ভ। এবং এখানে এখন হকারের জায়গাগুলো রিজার্ভ, তেমনি রাম মন্দির যদি কোনো তৈরি হয় তার সামনে ভিক্ষে করার জায়গাগুলো রিজার্ভ, সেখানেও বাঙালি ভিক্ষুক চান্স পাবে না, চাকরি তো দূরের কথা। অর্থাৎ আমাদের কথাগুলো হচ্ছে যে এইভাবে, এই যে কদিন আগে বাংলায় বন্যা হলো, বাংলায় বন্যায় পয়সা দিয়ে নেপালকে পয়সা দিয়েছে 400 কোটি, নেপালকে দিয়েছে না, 25 কোটি, $25 মিলিয়ন।
একটু করে নিতে হবে কত। বাংলাকে দেয়নি, বিহারকে দিয়েছে, আসামকে দিয়েছে, গুজরাটকে দিয়েছে। এই টাকা কিন্তু বাংলার, কারণ কয়লা বেঁচে আসছে, এই বেঁচে আসছে, ওই বেঁচে আসছে। সারা ভারতের 20% খনিজ বাংলা থেকে উৎপন্ন হয়। আমরা যখনই আমাদের কেন এগুলো থেকে দূরে রাখা হয়, আজকে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যেটাকে বলে, অর্থাৎ অনেক পয়সাওয়ালা লোক ব্যাঙ্গালোরের থেকেও বেশি আমাদের এখানে, দিল্লি মুম্বাইয়ের পরেই। আইটি যে ট্যাক্স কালেকশন, দিল্লি মুম্বাইয়ের পরে আমরা। গত 2 কোয়ার্টারে চাকরি কোথায় সবচেয়ে বেশি হয়েছে? দিল্লি মুম্বাই হায়দ্রাবাদের পরে আমরা। শুনে কেরম অবাস্তব লাগছে না? অবাঙালির কিন্তু অবাস্তব লাগে না এই বাংলা, এটা বাঙালির লাগে। কারণ এই বাংলার পুঁজি, এই বাংলার চাকরি, এই বাংলার টেন্ডার, এগুলো তোমার না, এটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আমাদের কি হবে? অবাঙালি কিন্তু মনে করে না যে কারণে 2001 থেকে 2011 92 লাখ মানুষ এখানে ঢুকেছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসেনি, চাকরি বাকরি করে খেতেই এসেছে, এবং বাঙালিকে দূর দূর করে তারা তাড়িয়ে দিয়েছে কিছু কিছু জায়গায়। আজকে এমনও জায়গা রয়েছে, ঠিক আছে, যেখানে বাঙালি সেখানে বাংলা বলতে ভয় পাচ্ছে। লিলুয়ার বেশ কিছু এলাকায় গায়ে থাবড়া খাচ্ছে। বাঙালি মেয়ের শ্লীলতাহানি হয়েছে ব্যারাকপুরে, চিড়িয়া মোড়ে, দুর্গাপুজোর ভাসানের সময়। তখন হিন্দু হিন্দু ভাই ভাই হয় না। যখন মদ্যপ হিন্দু বিহারি যুবকরা যখন বাঙালি নারীদের, হিন্দু বাঙালি নারীদের দুর্গাপুজোর ভাসানের সময় গণহারে শ্লীলতাহানি করে, তখন হিন্দু হিন্দু ভাই ভাই থাকে না। যখন কোনো মারবাড়ি ফার্মে কোনো বাঙালিকে চাকরি দেওয়া হবে না এই মর্মে, ঠিক আছে, একদম একটা অলিখিত নিয়ম আছে, তখন কোনো হিন্দু হিন্দু ভাই ভাই থাকে না। হিন্দু ভাই ভাই কখন থাকে? যখন বাঙালিকে ভাগ করতে হবে যাতে কিনা মারবাড়ি, গুজরাটি, বেনিয়া পুঁজি আরও ঢুকতে পারে এবং এই বেশ কিছু এলাকা বহিরাগতদের দখলকৃত হয়ে যেতে পারে, যাতে কিনা আজকে ব্যারাকপুর, শ্যামনগর, ইছাপুর, শালকিয়া, রানীগঞ্জ, আসানসোলের যা অবস্থা জনবিন্যাসের, সারা বাংলায় যেন সেই জনবিন্যাস আবার হাট খোলা অবস্থা হয়, দরজা খোলা অবস্থা হয়, সেইটা করার জন্য বাঙালিকে ভাগ করা। আর কি? চাঁদ সদাগর থেকে আসলে আমরা মাঝে মাঝে একটা ভুল করি। চাঁদ সদাগর থেকে দ্বারকানাথ ঠাকুর আসলে খুব বড় সময়। এই সময়গুলো নিজস্ব চরিত্র রয়েছে। এই সময় বাংলা বলতে কি এর নির্মাণও নানা জায়গায় সময় নানা সময় বদলেছে। ফলে এরকমভাবে খুব সরল রৈখিক একখানা দাগ টানাটা উচিত না। আবার একই সময় কিন্তু দ্বারকানাথের সময়ও আমরা দেখব যে স্থানীয় বাজার কিন্তু অনেক ক্ষেত্রেই বাঙালির দখলে। যেরকম আজকে সংখ্যাগরিষ্ঠ চালকল বাংলার মাটিতে, বাঙালি যে ভাত খায়, যেখানে চাল কল, যেখানে যারা এটার সব কিছু হবে, চালের বস্তায় পোড়া হবে, এইটার অধিকাংশ মালিকানা বাঙালির নেই। এটা একখানা জাতীয় মানে অর্থনৈতিক এবং খাদ্য সুরক্ষার প্রশ্ন। আমি মারওয়াড়িদের হাতে বাঙালির পেটে ভাত ঢুকবে কিনা এইটা ছেড়ে দিতে পারি না। এটা একখানা খুব সমস্যার জিনিস, এটা খুব সমস্যার জিনিস। অর্থাৎ এটা কিন্তু আবার বাঙালি কিনে খাচ্ছে, যা প্রকিওর করছে বাংলার সরকার করছে। এটা কেন বাঙালি পাবে না? প্রশ্নটা আসছে এখানে, কেন বাঙালি পাবে না? এবং বাংলার সরকারের প্রতি আমার এক্ষেত্রে অভিযোগ যে আপনি টেন্ডারগুলো কেন বাঙালিকে এক অর্থে বেছে বেছে দেবেন না? বেছে বেছে দেবারও তো নানা উপায় বার করা যায়। আজকে বর্তমান কাগজ, যদি তুমি আজকের বর্তমান কাগজ দেখে নাও এবং যে কোনো দিন বর্তমান কাগজ দেখে নাও, বর্তমান কাগজ একখানা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত বাঙালি পাঠকের কাগজ, বাংলা কাগজ। সেখানে নানা রকম রানাঘাট, মুর্শিদাবাদ, কেএমডিএ এর নানা রকম টেন্ডার ইংরেজিতে ছেপে রেখে দিয়েছে। কেন? ইংরেজরা এসে টেন্ডার দেখবে। বাংলা তো এখানকার সরকারি ভাষা, প্রধান ভাষা। এখানে তুমি টেন্ডারটা দিতে অন্তত বহিরাগত কিছু লোক তারা পড়তে পারতো না? আজকে তুমি এমনভাবে টেন্ডার দিচ্ছ যে আজকে বাঙালিই পড়তে পারবে না। আমরা জানি যে জনগণনা তথ্য থেকে যে এই বাংলায় 83% মানুষ, 83% বাঙালি বাংলা ছাড়া কিছু পড়তে জানে না। তাহলে 83% বাঙালি এই বাংলায়, তাহলে বাংলার সরকারের টেন্ডারের প্রক্রিয়া থেকে বাইরে থাকবে? এটা কেন হবে? বাঙালি যে ব্যবসা করতে পারে না, এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটা উর্দু সাম্রাজ্যবাদ কিন্তু পূর্ব বাংলাতেও চালনা করত। আজকে 71 যেই হয়ে গেল, খেলা ঘুরে গেল। আবার এর জন্য যে এরকম স্বাধীনতা যুদ্ধ, এতগুলো প্রাণ, এই ভয়ানক জিনিস, এরকম তো করার দরকার নেই। এরকম যে করার দরকার নেই এবং ভারতীয় সংবিধানের যে ফেডারেলিজম এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলনীতির মধ্যেই পুঁজি বাজার চাকরির দখল রেখে যেটা সম্ভব, এটা করিয়ে দেখিয়েছে তামিলনাড়ু।
তারা একটুকু জায়গা ছাড়েনি। অর্থাৎ আমরা এই তামিল মডেল, এটাকে যদি আমরা একটা আদর্শ হিসেবে দেখি, ভালো থাকার আদর্শ, এই জীবনে ভালো থাকার আদর্শ হিসেবে দেখি, তাহলে আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো, অনেক ভালো বাঁচতে পারবো। আমাদের মেয়েরা ভালো থাকবে, আমাদের ছেলেরা ভালো থাকবে, আমার ছেলেরা আয় করবে, মেয়েরা আয় করবে, আমরা খাবো বেশি, বাঁচবো বেশি, বাসের লাইন কম হবে, বাস বেশি থাকবে, হাসপাতালে লাইন কম হবে। মানে একটু ভাবতে হবে, আমরা এই যে বাঙালি বাঙালি করছি, বাঙালি জাতীয়তাবাদ করছি, তার মানেটা কি? মুখে চোখে গায়ে বাংলা লিখে রাখার জন্য? তা না, ভালো থাকার জন্য, এই জীবনে ভালো থাকার জন্য, এই জীবনে সুস্থ থাকার জন্য, এই জীবনে সচ্ছল থাকার জন্য, এই জীবনে আনন্দ থাকার জন্য, এই জীবনে ভালোবাসায় থাকার জন্য, এই জীবনে শান্তিতে থাকার জন্য। একটা তখন যখন এই অনলাইন স্পেসের কথা বললে, ঠিক আছে, হইচই বলে একখানা একটা চ্যানেল আছে, ঠিক আছে, এটারও মালিকানা অবাঙালি। এরা এখন এই যে ভোজপুরি ঠোজপুরি এলাকায় যে দেওর ভাইপো যৌনতা নিয়ে যে গানগুলো চলে, সেগুলোর কালচার এখন এখানে আনছে। কদিন আগে ভাই ফোটার মতো একখানা ভাই বোনের যে পবিত্র সম্পর্ক, সেটা এরা যৌনতার আবর্তে এনেছে, ঠিক আছে। অর্থাৎ তারা হিন্দুস্তানি নোংরা বর্জনীয় একদম গাটারের সংস্কৃতি যেটা, ঠিক আছে, সেই সংস্কৃতির মধ্যে বাংলাকে ঠেলছে। এবং তোমার আসলে কিছু দেবার নেই, তোমার দেবার নেই, কারণ তোমার পুঁজি নেই, তোমার প্রতিনির্মাণ নেই। পুঁজি নেই মানে সমবেত পুঁজি নেই, পুঁজি কিন্তু আছে। একটা জিনিস ভেবে দেখো, আজকে মারোয়ারি ভেঙ্কটেশ তারা ইয়ে করে, এই সিরিয়াল সিনেমা এগুলো বানায়, দেখে কে? বাঙালি। অভিনেত্রীকে বাঙালি, অভিনেতাকে বাঙালি, টেকনিশিয়ানকে বাঙালি। অভিনেতা অভিনেত্রী এদের টেকনিশিয়ান, তার মানে এর মাইনে কে যোগায়? বাঙালি যোগায়। কি করে যোগায়? কারণ এই বিজ্ঞাপন যে দেওয়া হয়, এই বিজ্ঞাপন তো কিনেই তো সে উপভোক্তাটা করে। ভেঙ্কটেশ তো মানে বাংলা ভাষার সেবার জন্য তো প্রোগ্রাম করছে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যদি একজনের না টাকা থাকে, আমাদের অতীতের ধারণার মতো যে ধর্মগোলা বলা হতো, যে খারাপ সময় আমরা নিজেদের জন্য একটু একটু করে নিজেদের মধ্যে করব, এখন বাঙালি ছেলে মেয়েদের গ্রুপ করে পুঁজির গল্পে নামতে হবে। তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা, তোমাকে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, ধরো একটা টেন্ডার আছে, ধরো একটা টেন্ডার আছে 100 টাকার, 100 টাকার টেন্ডার তুমি আমি অ্যাপ্লাই করতে পারছি না। তার কারণটা হচ্ছে আমার কাছে 50 টাকা, তোমার কাছে 50 টাকা, 100 টাকার ক্ষমতা নেই। আমাদের তখন একজোট হতে হবে। আমরা যখন বাংলা পক্ষ বলি যে বাঙালিকে একজোট হতে হবে, তা শুধু রাজনৈতিকভাবে একজোট না, অর্থনৈতিকভাবে একজোট, সামাজিকভাবে একজোট, বাজার তৈরির ক্ষেত্রে একজোট, এবং আমাদের পরিসর আমাদের তৈরি করতে হবে। এই যে তোমরা যে ওয়েব টিভিটা করছো, ঠিক আছে, ওয়েব ইয়ে পেজটা করছো, ঠিক আছে, এরকম হাজার হাজার উদাহরণ আমি তামিলনাড়ুতে দেখেছি, এবং সেখান থেকে তারা কিন্তু রেভিনিউ আর্ন করছে। অর্থাৎ এই মডেলগুলো রয়েছে। পূর্ব বাংলায় দেখো এরকম মডেল রয়েছে, কর্ণাটকে দেখো এরকম মডেল রয়েছে, মডেল চারিদিকে রয়েছে। শুধু দিল্লির দিকে তাকিয়ে থেকে গুরগাঁওয়ের মানে অলিগলির নাম জেনে কিন্তু বাঙালি জাতির কোনো মুক্তি নেই। বরং এই উপমহাদেশের প্রতিটি মেরুদণ্ডযুক্ত অহিন্দি জাতির সংগ্রাম, সফল সংগ্রামের উদাহরণ দেখে আমাদের এই মাটির প্রেক্ষিতে তার প্রয়োগের মধ্যেই আমাদের মুক্তি। বিভিন্ন লোকের থেকে বিভিন্ন জিনিস শেখার আছে। তামিলদের থেকে শেখার আছে যে পুঁজি, বাজার, চাকরি, এই জিনিসের অধিকার কী করে অন্য কাউকে না দেওয়া ভারতীয় সংবিধানের আওতার মধ্যে। এই ভারতীয় সংবিধানের আওতার মধ্যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই কথাটা বারবার কেন বলছি, তার কারণটা হচ্ছে বাংলা পক্ষ বিচ্ছিন্নতাবাদী, বাংলা পক্ষ দুই বাংলা এক করতে চায়, বাংলা পক্ষ জামাত দ্বারা ফান্ডেড, এই ধরনের আলতু ফালতু মিথ্যে কথা বলা হয়, ঠিক আছে, নিয়মিত বলা হয়, নিয়মিত এই কথাগুলো বলা হয়। এবং অবশ্যই এটা একখানা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, কারণ আমরা জানি যে মানে তারা নানা রকম কেসে নানা লোককে ফাঁসাতে চায়, এবং অবশ্যই বাংলা পক্ষ যেহেতু হিন্দুস্তান সাম্রাজ্যবাদের দালালদের একটা শিরোপ্পীড়া এবং রাস্তার কাঁটায় পরিণত হয়েছে, তাই জন্য আমাদের তারা সরাতে চায়। কারণ বাংলা পক্ষ বাড়ছে, হু হু করে বাড়ছে, দাবানলের মতো বাড়ছে। প্রশ্নটা হচ্ছে যে এই আলতু ফালতু কথাগুলো বাদ দিয়ে আমরা যদি বলি বাস্তবে নিজের কাছ থেকে শেখার রয়েছে, শেখার রয়েছে পাঞ্জাবিদের থেকে, শেখার রয়েছে পাঞ্জাবিদের থেকে, যারা কিনা আস্তে আস্তে একটা বড় অংশকে বাইরে পাঠিয়ে সেখানকার অনাবাসী টাকা নিচ্ছে, ঠিক আছে। আজকে আমি যেরকম চাইবো যে বাংলার সরকার এতগুলো শিল্পর পেছনে না দৌড়ে, আমার কি চাই? টাকা চাই, আমার এখানকার লোকের চাকরি চাই, আমার এখানকার লোকের ভালো হওয়া চাই। আবার আমি জানি আমার এখানে জমি অপ্রতুল, এটা জনঘনত্ব ভয়ানক। তাহলে এই সব কিছুকে তো বাস্তবতা নিয়ে রাখতে হবে না। আমার বাংলার সরকার তাহলে কাতারে যাবে, আমার বাংলার সরকার তাহলে মালয়েশিয়ায় যাবে, সেখানে গিয়ে সরকারের সঙ্গে চুক্তি করবে তোমার 500টা লোক না,
আজকে অটোমেশনের যুগে, এআই এর যুগে একটা বড় শিল্প এলো, বড় বিনিয়োগ এলো, ততগুলো কিন্তু চাকরি তৈরি হবে না। আজকে একটা 5,000 কোটি টাকার জিনিস এলে হয়তো 1,000টা চাকরি তৈরি হবে। আমি সেই 1,000টা চাকরির এবার এই 5,000 কোটি টাকার বিনিয়োগের জমি দিতে গিয়ে হিমশিম খাবো। আমি বরং এই লোকগুলোকে সেখানে পাঠাবো, তারা সেখানে থাকবে, খাবে, অর্থাৎ তার খাওয়া পড়ার দায়িত্ব আর বাংলার ওপর হলো না, কিন্তু টাকা আসবে। যেভাবে আমরা দেখেছি, অর্থাৎ কেরল মডেল, অর্থাৎ এই নানা মডেলের কিন্তু আমাদের মিল দেখতে হবে। আমাদের পূর্ব বাংলা থেকে শিখতে হবে যে মাটির সঙ্গে আমাদের মানে ধরো ভৌগোলিক আবহাওয়া বা সুযোগ বা সেখানে কি ধরনের আহ, আহ, ফল, নতুন নতুন টেকনিক হচ্ছে। ড্রাগন ফল ওখানে আমরা এখন শিখছি, ওখানে বহু আগে হয়েছে। ওখানে যেরকম এখন কুমির চাষ করা হচ্ছে একদম অর্গানাইজডভাবে, যেগুলো কিনা লোকজন এখন চীনে এক্সপোর্ট করছে, আমেরিকায় এক্সপোর্ট করছে, ঠিক আছে, ইউরোপে এক্সপোর্ট করছে, এবং মাংসটা চীনে এক্সপোর্ট করছে, এবং ওগুলো হচ্ছে যে খুব শৌখিন ধরনের ব্যাগ ফ্যাগ ইত্যাদি তৈরি করতে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, টাকা করো, টাকা করো, এবং টাকা করার জন্য যার থেকে যা শেখার আছে, কি শেখার আছে, এই টেন্ডারবাজি শেখার রয়েছে। আজকে যখন ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়, সেখানকার কনকর্ড গ্রুপ, বড় রিয়েল এস্টেট গ্রুপ, বাঙালির কোম্পানি, তারা কিন্তু সেখানকার টেন্ডারটা পায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্টেই থাকলো, এয়ারপোর্টের তৈরি হলো পূর্ব বাংলায়, কিন্তু টাকাটাও থাকলো পূর্ব বাংলায়, এবং সেখানকার সেই বড় লোক যে বাঙালি, সে খয়রাতিও করবে। একটা লোক যখন বড় লোক হয়, ঠিক আছে, বেশ হয়েছে টয়েছে, দেখাবে কাকে? তার চেনা জানা লোককেই তো দেখাবে, অন্য জায়গায় দেখিয়ে তো লাভ নেই। একটা যখন এলাকায় কারোর একটা গয়না টয়না হলো, তার বউ যখন দেখাবে, আত্মীয় স্বজনের মধ্যে দেখাবে, বিয়ে বাড়িতে পড়ে যাবে, তাই না? সে তো সেইখানেই সেইটা, যে আমি দেখো আমি উঠেছি, এটা দেখাবে। খয়রাতিটাও সে সেখানেই করবে। একই রকমভাবে আমাদের এখানে যখন কলকাতা এয়ারপোর্ট হলো, হ্যাঁ এয়ারপোর্টটা এখানে থাকলো, একটা চাকরি আমাদের এখানকার লোকজন পেলো না, সিআইএসএফ, সিআরপিএফ, যা কিছু, এবং তৈরিটা যারা করলো, যারা কন্ট্রাক্টটা পেলো, তারা কিন্তু বাইরের কোম্পানি। তফাৎটা বুঝতে পারলো? তুমি এখানে একখানা জিনিস পেলে, যেটা এখানে তোমার পরিষেবা, বিরাট একটা জমি নিয়ে চাকরিগুলো তুমি পাও না, আর মূল টাকাটা বেরিয়ে গেল বাইরে। পূর্ব বাংলায় তোমার জিনিসটা ওখানে থাকলো, চাকরিগুলো সব তোমার, এমনকি পুঁজিটাও তোমার ওখানকার, যে ওখানে খয়রাতি করে। এবং অবশ্যই এই কোম্পানিটা যেখানে রেজিস্টার্ড, কলকাতা এয়ারপোর্ট যারা গড়েছে, তার যে কমার্শিয়াল ট্যাক্স, সেই রাজ্য পাবে, যার ফলে সেখানকার রাস্তায় আরেক পোচ পিচ পড়বে, আমাদের এখানে পড়বে না, যদিও আমাদের রাজ্যের খাতে টাকাটা ছিল। এগুলো বারবার বুঝতে হবে। যেরকম আবার রাজ্য সরকারের ক্ষেত্রে বলছি, যে আমাদের এই এতগুলো সাইকেল কেনা হচ্ছে, এই টাকা দিয়ে একটু সময় নিয়ে এখানে একখানা সাইকেল ফ্যাক্টরি বানানো যেত না? যে টাকাটা আমরা অলরেডি দিচ্ছি, সেটা পাঞ্জাবে এই টাকাগুলো বিলিয়ে দেওয়ার কোনো মানে আছে? এখন তো 3-4 বছরই অভূতপূর্ব প্রকল্প, যেখানে মেয়েরা, গতকাল বাংলা পক্ষ জাতীয় নারী দিবস পালন করেছে, রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিবস এবং মৃত্যু দিবস। তো এই যে বাংলার মেয়েরা, যাদেরকে ঘরে আটকে রাখা হতো, তারা সাইকেল চালিয়ে শাঁ করে বেরিয়ে যাচ্ছে, এটা তো একখানা অভূতপূর্ব দৃশ্য, বৈপ্লবিক দৃশ্য। কিন্তু এই বৈপ্লবিক দৃশ্যর সঙ্গে আরেকটা তো শিল্প বিপ্লব সাইকেল ক্ষেত্রে ঘটানো যেত, আমরা এই সুযোগটা হেলায় হারাচ্ছি কেন? এই প্রশ্নগুলো তো করতে হবে, এই প্রশ্নগুলোও তুলতে হবে। এই ভিডিও যদি তাদের কাছে যায়, যারা সিদ্ধান্ত করেন, তারা যেন এটা একটু ভেবে দেখেন। খরচা তো করতেই হচ্ছে, তো খরচাটা ঘরে রাখতে সমস্যা কোথায়? তাদের সম্পর্কে আমার একটাই মত, এটা লর্ড কার্জনের ভূতকে যেহেতু ডেকে প্ল্যানচেট করে নামানো সম্ভব না, এই নন মার্শাল জাতি, তাকে ভাগ করতে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বাঁচার জন্য। এই নন মার্শাল জাতি ইংরেজ তাড়িয়েছে। এই নন মার্শাল জাতির, নন মার্শাল লোকেদের, শহীদদের তালিকা পাওয়া যায় এই ইয়েতে, সেলুলার জেলে। এবং তোমাদের তথাকথিত মার্শালদের কোনো তালিকা পাওয়া যায় না। আসলে এই মার্শাল নন মার্শাল এই ডিভিশনটা তৈরি হয়েছিল কবে? 1857-তে। ব্রিটিশদের সঙ্গে যারা তাবেদারি করেছিল তারা মার্শাল, অর্থাৎ সেখান থেকেই লোকজন নেব। আর সে সময় যারা খুব একটা বনিবনা হয়নি, বিদ্রোহ করেছিল, তারা নন মার্শাল। এবং বাংলা যেহেতু সবসময় একটা নীল বিদ্রোহ হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে, ফলে নানা জায়গায় অশান্ত, ঠিক আছে। এই যে যারা বহিরাগত মুসলমান শাসকরা যারা ছিল, ঠিক আছে, তারা বলতো হুজুতে বঙ্গাল, মানে এখানকার বাংলার লোকে কিন্তু ঝামেলা করে, বাইরের শাসন মেনে নেয় না, বাইরের শাসন আমরা মেনে নিই না, আমাদের রাজা আমরাই। তো এইটা দেখেছে। আবার একই সঙ্গে পাকিস্তানিরা 1971-এ দেখেছে, তারাও কিন্তু ওই মার্শাল রেসের থিওরি দিয়েই, তারা যে ব্রেন ওয়াশ হয়ে কিন্তু তারা বাঙালিদের সঙ্গে টক্কর নিতে গেছিল। এমন মার খেয়েছে,
তাদের 14 পুরুষ, সামনের 14 পুরুষ মনে রাখবে। এবং একই সঙ্গে বলা দরকার যে যুদ্ধ করতে হবে কেন? যুদ্ধ কোনো স্বাভাবিক জিনিস নয়, যুদ্ধ একটা ঘৃণ্য জিনিস। তোমাদের এই কয়েকদিন আগে বাঘা যতীনের জন্মদিন ছিল, তাকেও মানুষে ভুলে গেছে। বাঘা যতীন একবার বাঙালি অপমানিত হয়েছিল বলে দার্জিলিংয়ের কাছে একজন ব্রিটিশকে পিটিয়েছিল, তখন তাকে একটা আদালতে তোলা হয়েছিল। আদালতে যাই হোক, সে নানা রকমভাবে সে একবার জজ তাকে একটু মস্করা করে, কারণ তখনই তার নাম ডাক আছে, মস্করা করে বলেছিল যে বাঘা যতীন তুমি এবং নামের মধ্যে ভেবে দেখো, বাঘা যতীন, বাঘ মেরেছিল, তাই না? বুড়িবালামের তীরে কি নন মার্শালরা দাঁড়িয়েছিল, এবং তাকেও একটা মারওয়াড়ি যুবক ধরিয়ে দিয়েছিল, প্রসঙ্গক্রমে জানাই। তো এই বাঘা যতীনকে জিজ্ঞেস করেছিল তুমি কজন ইংরেজকে একসাথে মারতে পারো, এবং তার উত্তরটার মধ্যেই কিন্তু আমাদের বীরত্ব এবং একই সঙ্গে আমাদের মনুষ্যত্ব দুটোই ধরা রয়েছে। সে বলেছিল যে যদি সে নির্দোষ হয় তাহলে একজন কেউ না। তুমি কজন ইংরেজকে মারতে পারো, বাঘাযতীনকে জিজ্ঞেস করেছিল। বাঘাযতীন উত্তর দিয়েছিল যদি সে নির্দোষ হয় তাহলে একজন কেউ না। আপনার পেশাগত পরিচয়, আপনি মস্তিষ্ক বিজ্ঞানী, এর সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। আমি মস্তিষ্ক বিজ্ঞানী, এবং মস্তিষ্কের মূলত হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, আমরা যে এই যে মানুষ যেতে তার যে মস্তিষ্কর মাধ্যমে যে চেতনা বিশ্ব গড়ে, যার মাধ্যমে আমি এবং যার মাধ্যমে সাদা সাদা এবং কালো কালো এবং চৌকো চৌকো, এই যে পুরো বিশ্বটা যে আমাদের সামনে প্রতিভাত হয়, বাস্তবটা আমার সামনে যেভাবে আসে, এইটা আমাদের মস্তিষ্কের মাধ্যমে কিভাবে আমরা যে বাস্তবটা যেভাবে তৈরি হয় সেটা কিভাবে তৈরি করি, এইটা নিয়ে হচ্ছে মস্তিষ্ক বিজ্ঞান বা ব্রেন সায়েন্স বা অথবা কগনিটিভ সায়েন্স, মানস বিজ্ঞান বলতে পারি। আমি তারই প্রশিক্ষণপ্রাপ্ত, পিএইচডি করেছি আমি তাই নিয়ে। আগে আমি ডাক্তারি পাশ করেছিলাম, তারপরে আমি পিএইচডি করি। আপাতত আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, প্রশান্তচন্দ্র মহালনবিশের প্রতিষ্ঠিত। এবং এখানেও দেখো, বাঙালি পুঁজি, তার প্রথম পয়সা টয়সা দিয়ে সাহায্য করেছিল রাজেন মুখার্জি। তার দ্বারা তার যে সভাপতিত্বে, পৃষ্ঠপোষকতায় যে সংস্থা, সেখানে আমি চাকরি করি, সেখানে আমি সহকারী অধ্যাপক। কি কি প্রযুক্তি ব্যবহার হয় এই কগনিটিভ সায়েন্স বা চেতনা বিজ্ঞান বা মানস আমি বিজ্ঞান আপাতত সেগুলো? আমার পরীক্ষাগারের কথাই বলতে পারি। আমার পরীক্ষাগারের নাম হচ্ছে ঘিলু পরীক্ষাগার, গবেষণাগার। ঘিলু.com, লোকে যদি দেখেন ওয়েবসাইটটা, সেখানে আপনারা দেখতে পাবেন কী কী ধরনের কাজ চলে। আমি আসলে এত ধরনের জিনিস ব্যবহার হয় সেটা বলতে পারি, তবে আমার গবেষণাগারে যেরকম জিএসআর, গ্যালভানিক স্কিন রেসপন্স, অর্থাৎ আমাদের এখানে যে লোমকূপ আছে, লোমকূপে যেরকমভাবে ইলেকট্রিক্যাল তরঙ্গ এবং তার যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার মাধ্যমে আমরা আমাদের যে মানসিক অবস্থায় বা আমরা কতটা কি বলবো উত্তেজিত হয়ে আছি, তার একটা পরিমাপ আমরা করতে পারি, সেই ধরনের জিনিস ব্যবহার হয়। এমনিতে কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার হয়। আমরা গায়ের বা কোনো একটা যে কোনো তলের বা যে কোনো সারফেসের বা নানা জিনিসের রং মাপার মেশিন ব্যবহার করি। আমরা নানা রকম প্রযুক্তি ব্যবহার করি। আমাদের লক্ষ্যটা মূল প্রশ্ন, তারপরে সেই অনুযায়ী প্রযুক্তি আসলে আমরা ব্যবহার করে নিই। প্রযুক্তিটা বড় কথা না, লক্ষ্যটা বড় কথা। এটা রাজনীতির ক্ষেত্রেও সত্যি। লক্ষ্যটা তোমার কি, পথটা বড় কথা না। ফেয়ার প্লে ট্রফি বলে কিছু হয় না, শুধু চ্যাম্পিয়নশিপ ট্রফি হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট গবেষণার জগতে অবশ্যই একটা বিশাল বড় নাম। অতীতে ভারতবর্ষে যে কটা সংস্থা নির্মিত হয়েছে, তা মূলত কোনো পশ্চিমী ইউনিভার্সিটি বা পশ্চিমী কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা কেন্দ্র অনুকরণে হয়েছে, এমনি আইআইটি, আইআইএম এগুলো। কিন্তু আইএসআই এরকম প্রথম ইনস্টিটিউট যেটা আমাদের দেশের ইনস্টিটিউটকে পশ্চিমী দেশ অনুধাবন করেছে। মডেল করেছিল। হ্যাঁ। আহ, মূলত বাঙালি হিসাবে বা ভারতীয় হিসাবে যদি 50টা জিনিস গর্ব করা যায়, তার 50টা 50টা জিনিসের ওপরে গর্ব করা যায়, তার ওপরের দিকেই আইএসআই থাকবে। তো ওপরের দিকে আসলে আইএসআই তো করা হয়েছে, সে তো অন্য সময় ছিল। এখন বোধহয় মনে করা হতো যে এখন বোধহয় 300 ফুটের বোধহয় মূর্তি মানালে বোধহয় আরো গর্ব করা যেত। এখন সেই রকম সময় আছি আচ্ছা, আমরা। প্রশান্তচন্দ্র মহলানবিশের দূরদর্শিতায় গড়ে ওঠা এই সংস্থাটি বর্তমানে দেশ এবং বৃহত্তর অর্থে বিজ্ঞানের কিভাবে সেবা করে চলেছে, এবং আইএসআই যে নির্মাণ যেই সময় হয়, প্ল্যান্ড ইকোনমির যে সময়টা, সেই সময়ের ভূমিকা আর পোস্ট লিবারালাইজেশনের যে ভূমিকা,
তার মধ্যে কি পার্থক্য, আর যে কিভাবে দেশ ও বিজ্ঞানের সেবা করে চলেছে এই নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। আমি তিনটে সময় ধরেই বলছি। আজকের সময় তুমি দাঁড়িয়ে দেখবে যে আইএসআই তার বেশ কিছু বিষয় আছে, কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। এটা এশিয়া তথা বিশ্বের গবেষণার দিক থেকে যেভাবে র্যাঙ্কিং করা হয় তাতে শ্রেষ্ঠ 100, শ্রেষ্ঠ 200 এগুলোর মধ্যে পরিগণিত আইএসআই এর বেশ কিছু ডিপার্টমেন্ট এবং সংস্থা হিসেবে। আমরা যদি আবার প্রথম দিকে চলে যাই, প্ল্যান্ড ইকোনমির সময় কিন্তু আইএসআই তৈরি হয়নি। আইএসআই তৈরি হয়েছে সে অনেক আগে, 31 সালে। ঠিক আছে। তার ফলে তখন আমরা দেখেছি, সেখানেও দেখছি কিন্তু আমরা মাটির প্রেক্ষিত। প্রণবচন্দ্র মহালনবিশ বাঙালি ছিলেন, তাই তিনি বারবার সেখানে তুমি দেখবে জরিপগুলো একদম বাংলার বাস্তবের জরিপ হচ্ছে। 1943 সালে যে ভয়ানক মন্বন্তর হলো ইস্পাহানি, মারোয়ারি, বিড়লা, কালোবাজারিয়াদের দিয়ে, ঠিক আছে, তার ফলে মানুষ কিভাবে আক্রান্ত হলো তার জরিপ ওই আইএসআই করেছে, প্রণবচন্দ্র মহালনবিশরা করেছেন। এবং একটা সময় কিন্তু আইএসআই আসলে জরিপটা কিভাবে করেছে, নানা খাতে বিজ্ঞানকে বইয়েছে। যেরকম আমরা বলতে পারি যে প্রত্নতত্ত্ব বা ভূবিদ্যা ইত্যাদি এই ধরনের ফিল্ডের কথা। সে বছর হচ্ছে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী, 1961 সাল। তো সেই বছর আইএসআইয়ের জিওলজি ডিপার্টমেন্টের টিম, তারা বাঙালি বিজ্ঞানীদের তারা আহ, একটি ফসিল পেলেন, বিরাট একটি ফসিল। এবং সেই ফসিলের নাম দেওয়া হলো বড়পাসোরাস টেগোরি। বড়পাসোরাস মানে বড় পা, ঠ্যাং বড়, সোরাস টেগোরি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। অর্থাৎ এই আত্মবিশ্বাসটা তখনও ছিল সেই লেশটা। অবশ্যই যে অর্থনৈতিক যে মানে যে লিবারালাইজেশন বলা হয়, এর উদারীকরণের সময়ের পরে বাজার কেন্দ্রীয় যে প্ল্যানিং, ঠিক আছে, কেন্দ্রীয় পরিকল্পনা খাতের যেখানে আইএসআই এর বিরাট একটা ভূমিকা ছিল, যে কিন্তু কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে যেহেতু রাষ্ট্র খাত এখন অনেক কম, রাষ্ট্রীয় বাজার বা রাষ্ট্রীয় অর্থনীতি অনেক কম নির্ধারিত হয়, যদিও কিছুটা নির্ধারিত হয়, ফলে তার সেই দিক থেকে তার তার প্রভাবটা অবশ্যই কমেছে। কিন্তু একই সঙ্গে যেটা প্রথমেই বললাম, যে উচ্চতর গবেষণার নানা রকম জায়গায় কিন্তু আইএসআই এখনও দেশে এবং বিদেশে একটি অগ্রগণ্য সংস্থা। আমার কথা হলো, এই সময় মিশ্র অর্থনীতির সময় মানুষের মূল নিরাপত্তার জায়গাগুলো খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি, এগুলো আমি বিশ্বাস করি যে রাজ্য সরকারের হাতে থাকা উচিত, বাংলা সরকারের হাতে থাকা উচিত। এবং জনকল্যাণমূলক যে রেল ইত্যাদি, এগুলো অর্থাৎ জনকল্যাণমূলক যে জিনিসগুলো, এগুলো রাষ্ট্রায়ত্ত বা সরকারি খাতের হওয়া উচিত। একই সঙ্গে পুঁজির যে বাজার এবং যেটা একটা বাস্তবতা, সেইখানে যেন তেন প্রকারেণ বাঙালি পুঁজির উত্থান এবং ব্যাপ্তি বাড়া, তাতে আমি বিশ্বাস করি। অর্থাৎ এখনকার দুনিয়া যদি তুমি বলতে চাও যে, এবং যদি এক ধরনের মার্ক্সীয় পরিভাষায় বলতে চাও, তাহলে আমি এক ধরনের বলতে পারো যে জনকল্যাণ মুখী সোশ্যাল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অনেকটা অমর্ত্য সেনের কাছাকাছি। আমি জানি না, আমি সেটা বলতে পারবো না, তবে এটুকু বুঝি যে জনকল্যাণকামী সোশ্যাল ডেমোক্রেসি, যা যার মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানে এবং কেন্দ্রীয় ইউরোপের যে মডেলটা মানা ওরকম হয়। মডেল আসলে হয় না, জানো তো। আমাদের এখানে যে তোমার ধরো এত সংখ্যক চাষি রয়েছেন, কেন্দ্রীয় ইউরোপে এত সংখ্যক চাষি নেই, এত দারিদ্র নেই। এই প্রেক্ষিতগুলি আসলে এরকমভাবে মডেল, মানে কারুর চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান হতে পারে না। আমাদের মাটির প্রেক্ষিতে আমাদের মাটি থেকে উঠে আসতে হবে, আমাদের মাটির বাস্তবতা, মাটির মডেল থেকে উঠে আসতে হবে। এবং যেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ বাজার তৈরি করা, আভ্যন্তরীণ প্রোডাক্ট তৈরি করা, সেই সাপ্লাই চেনগুলো তৈরি করা। এক্ষেত্রে আমাদের বলবো শিক্ষা আছে, হচ্ছে যে তোমার ধরো তামিলনাড়ু, বাংলাদেশ, এই সব জায়গা থেকে আমাদের শিক্ষা নেবার রয়েছে, যে তারা কিভাবে ব্যাপক মানুষের জনপ্রতি আয় বাড়িয়েছে। 61 সালে বিহার এবং তামিলনাড়ু, দুইয়ের জনসংখ্যা এবং জনপ্রতি আয় প্রায় একই ছিল। আর আজকে দেখো, বা তামিলনাড়ুতে তামিল জাতীয়তাবাদ রয়েছে, আর বিহারে কোনো জাতীয়তাবাদ নেই। তারা হিন্দি সাম্রাজ্যবাদের এক ধরনের বড়ে এবং সৈনিক, খুব উৎসাহী সৈনিকে পরিণত হয়েছে। ফলাফল সকলেই দেখতে পাচ্ছে। খুব শক্ত
বিভিন্ন সময় বিভিন্ন, ধারণের জন্য রবীন্দ্রনাথ, লড়াইয়ের জন্য নজরুল, বঙ্কিমচন্দ্র। এই সময় দাঁড়িয়ে শরৎচন্দ্র একটা মানবিক আবেগের কথা বলেছেন, বঙ্কিমচন্দ্র বলেছেন জাতির ভিত্তিক ভাষা, বঙ্কিমচন্দ্র বলেছেন যে এই বাংলা কেবল কোনো হিন্দু বা মুসলমানের ব্যক্তিগত সম্পত্তি না, তা দুইয়েরই যৌথ মালিকানা। এই কথাগুলো তো খুব গুরুত্বপূর্ণ। এবং বন্দে মাতরম অবশ্যই বাংলার গান, বঙ্গমাতার গান কি করে বলতে পারি আমরা। ফুটবল, সব খেলার সেরা বাঙালি ফুটবল। ফেলুদা, ব্যোমকেশ পড়িনি বিশেষ। আমি যে প্রেক্ষিত থেকে উঠে এসেছি, শহুরে বাঙালি, উচ্চ মধ্যবিত্ত, অবশ্যই বাংলার রক টানে। আবার একই সঙ্গে বুঝি যে আমার বাঙালি পরিচয় সার্বিক বাঙালি পরিচয় নয়, তাই তার জন্য বাংলার গণমানুষের গান, যে গান সকলে গাইতে পারে, যে গানের জন্য 30,000 টাকার অ্যাকম্পানিমেন্ট দরকার হয় না, তার পরিসর এবং বাজার বাড়ানো খুব গুরুত্বপূর্ণ, বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তম কুমার, জোসেফ স্তালিন তো বাংলার জন্য বিশেষ কিছু করেছেন বলে জানি না, হিটলারও বিশেষ কিছু করেছে জানি না। তুজো সুভাষ বসুকে সমর্থন করেছিলেন, এমন একটা সময় সমর্থন করেছিলেন যখন ব্রিটিশরা এখানে 50 লক্ষ বাঙালিকে খুন করছে মারওয়াড়ি এবং ইস্পাহানির সাহায্যে। ফলে যেটুকু সুভাষ বসুর সংগ্রামে সাহায্য করেছিলেন তোজো, তাই জন্য তোজো। তো ফসিলস, ভূমি, বাছা খুব শক্ত। দুই পশু, বলবো রাজাকার। রাজাকার আরো খারাপ, তার কারণ তারা বহিঃশত্রু না, তারা বাঙালির ঘরে জন্মানো। বাঙালির ঘরে জন্মিয়ে যে বাঙালির সঙ্গে বেইমানি করে, সেই জামাতে ইসলামী, বিজেপি, তাদের কোনো ক্ষমা নেই। বহিঃশত্রু তাড়ানো যায়, কিন্তু নিজের ঘরের যারা শত্রু তাদেরকে অন্যভাবে টাইট দিতে হয়। এই প্রশ্নের উত্তর তো দিলীপ ঘোষ নিজেই দিয়ে দিয়েছে। তপন ঘোষকে লাত মেরে বার করে তার সংগঠন কবজা করে নিয়েছে। এখন তপন ঘোষ নেই, ফলে তপন ঘোষ না দিলীপ ঘোষ, এই প্রশ্নটা আর নেই। খারাপ লাগে কাকার জন্য। দিল্লিতে কানেকশন না থাকলে কি হয়, তার তপন ঘোষ একটা বিরাট একটা উপায়, একটা উদাহরণ। মানে দালালির রাজনীতি তো আসলে দিল্লিতে কানেকশন লাগে। তপন ঘোষ দালালির রাজনীতি করতো, দিলীপ ঘোষ দালালির রাজনীতি করতো, কিন্তু দিলীপ ঘোষ হচ্ছে সিস্টেমেটিক দালাল, আর তপন ঘোষ হচ্ছে চেতনায় দালাল, কিন্তু দালালির ছকগুলো ঠিক টাইম মতো করতে পারেনি, তাই সাইজ হয়ে গেল, আউট হয়ে গেল। ঘুরতে যাওয়ার জন্য আন্দামান যায়নি কখনো। সুন্দরবন ভালো লাগে, বেশিবার সেখানেই গেছি। কিন্তু দার্জিলিং আমার একটা বিশেষ আবেগ আছে, কারণ সেটা চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়েছিল সেখানকার একটা বাড়িতে। যারা যারা যাননি, পারলে বাড়িটা যাবেন। মানে স্টেপ অ্যাসাইড বলে একটা বাড়ি আছে সেখানে, এবং সেখানে বাড়িটা জুড়ে তার উদ্ধৃতি এবং জীবনের বাণী সব লেখা আছে, তার ব্যবহৃত জিনিসপত্র আছে। ওটা আমার কাছে একটা মন্দিরের মতো। গৌতম চট্টোপাধ্যায় বলবো, কিন্তু আসলে জি টিভির আমলে গৌতম চট্টোপাধ্যায়ের কি হাল হতো আমরা তো জানি না, বলে বলা শক্ত। আবার সময়গুলো আলাদা, প্রেক্ষিতগুলি আলাদা। গৌতম চট্টোপাধ্যায় আসলে সৎভাবে বলছি, কারণ আমি কলকাতার মানে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম। কালিকা প্রসাদ আসলে বৃহত্তর একটা বঙ্গ চেতনার সঙ্গে আমাদের সংযোগ ঘটায়, আর গৌতম চট্টোপাধ্যায় এক অর্থে এই নাগরিক জীবনের গানই মূলত গেয়েছেন, আমি তার অংশ। প্রথমটা বলি, আমি কয়েক বছর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, সেখানে আমি ভিজিটিং ফ্যাকাল্টি। সেখানে আমি একাধিক গবেষণা প্রকল্প সেখানে আমি করি, এবং পড়ানোর, লেকচার দেওয়ারও মাঝে মাঝে কাজ করি। প্রথমত দেখেছি যে ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ প্রচণ্ড বেশি, ব্যবহারিক শিক্ষার আগ্রহ প্রচণ্ড বেশি, এবং পুঁজি, একই প্রশ্নে আবার আসি, পুঁজিবাজার চাকরি অধিকারে থাকলে কিরকম হয় জানো? আমার একটা বন্ধু আছে ওখানে, ঠিক আছে, জায়েন আলী, পার্থ ডাকনাম। তো ও যেরকম, ও মাইক্রোবায়োলজির প্রফেসর, হার্ভার্ড থেকে পাশ করে এসছে, ওখানে আইইউবি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সেখানে পড়াতো। তো ও একটা
ওই ব্যাকটেরিয়ার নানা রকম যে স্ট্রেন হয়, সেরকম ব্যাকটেরিয়ার স্ট্রেন ডেভেলপ করার জন্য মাইক্রোবায়োলজি ল্যাব তৈরি করছিল। তো ব্যাকটেরিয়ার স্ট্রেন, কোন ব্যাকটেরিয়ার স্ট্রেন ডেভেলপ করবে যেটা কাজে লাগবে, আমরা সাধারণত এখানে কাজে লাগবে বলতে আমরা শ্বেতাঙ্গ মানুষের ব্যবহার্য কোনো একটা জিনিস ভাবি এবং তার কিছু চিপ সাপ্লাই এখান থেকে দিতে পারি কিনা আমরা এইভাবে সাধারণত ভাবি, মানে পরাধীনের মানসিকতা যেটা হয়। সে কি ভাবলো, যে সে বলল যে সেখানে তো গার্মেন্ট সেক্টর খুব বড়, তো সেখানে নানা কাপড়ের ছাঁট তৈরি হয়। এখন এই ছাঁট, যে বর্জ্য ছাঁট যে তৈরি হয়, এগুলো মানে নষ্ট করা, আবর্জনা করা, পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। অথচ এটা কিন্তু মানে জৈব পদার্থ, কারণ বুঝতেই পারছো কাপড়, তো এগুলোকে খাবে এবং এর থেকে এই জৈব পদার্থ থেকে জৈব পদার্থে পরিণত করবে, এই রকম ব্যাকটেরিয়াল স্ট্রেন ডেভেলপ করার ধারণাটা যার মাথায় এলো, কতটা বাস্তবায়ন করবে পরের প্রশ্ন। সেটাই বোঝা যায় যে বিজ্ঞানে মাটির প্রেক্ষিত, এবং এই প্রেক্ষিতটা আসে কিন্তু স্বাধিকার থেকে, খোলা খেলতে পারার থেকে। আমি যদি এরকম কিছুটা প্রজেক্ট করতে চাই, তাহলে আমাকে দিল্লি থেকে টাকা আনাতে হবে, ঠিক আছে, এবং দিল্লি এসব ব্যাপারে টাকা দেবে না সাধারণত। আমি বলছি না, আমি মাইক্রোবায়োলজি করি না, কিন্তু সাধারণত ব্যাপারটা এই। দিল্লি কদিন আগে একটা সিলেবাস বানিয়েছে মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজিতেও কীভাবে হিন্দি সাম্রাজ্যবাদ হয়, হিন্দি সাম্রাজ্য কিন্তু ভাষাগত না, জাতিগত, এলাকাগত, বুঝতে হবে। মাইক্রোবায়োলজি সিলেবাস সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, ইউজিসি সব জায়গায় চালু করেছে, সিলেবাস পর্যন্ত তারা বলে দিচ্ছে। সেখানে তারা দেখাচ্ছে যে, বলছে যে গাছের যে জীবাণু বাহিত যে রোগ, তার কি কি রোগ, মডেল রোগ কি কি পড়তে হবে কোন কোন গাছের, সে গাছগুলোর মধ্যে অর্থকরী যে গাছ, যেগুলো খাবার এবং অর্থকরী গাছ, ক্যাশ ক্রপ এবং ফুড ক্রপ যাকে বলে, প্রায় 90% হচ্ছে অহিন্দি এলাকা হয় না এরকম গাছ। অর্থাৎ আমাদের এখানকার ছেলে মেয়েরা তাদের ওখানকার গাছের রোগের এক্সপার্ট তৈরি হবে, এবং আমাদের এখানকার গাছের গাছের রোগের এক্সপার্ট আমাদের মাটিতে তৈরি হবে না। মাইক্রোবায়োলজির মধ্যে হিন্দি সাম্রাজ্যবাদ বিচ্ছিন্ন কি কি থেকে? আমি তো জাতীয়তাবাদী, আমি বাঙালি জাতির, আমি নাগরিকত্ব ভারতীয়, এই দুই জিনিসের কোনো বদল নেই। আমি অক্ষয় কুমারের মতো নই যে এখানে ভারত প্রেম করবে আর কানাডার নাগরিক হয়ে থাকবে। আমি সেই মোদির সেই গুজরাটি সমর্থকদের মতো নেই যারা মোদির যে অসামান্য ভারত গড়েছে সেখানে যে দাঙ্গা ছড়ানোর জন্য পয়সা ঢালবে তারা বাইরে থেকে, এবং থাকবে কিন্তু ঠিক আমেরিকায়। আমি বাঙালি, আমি জাতিতে বাঙালি, এইটা আমার দেশ, আমি নাগরিকত্বে ভারতীয়, এটা আমার রাষ্ট্র, দুটোর মধ্যে কোনো সংঘাত নেই। বিচ্ছিন্নতাবাদ আসলে একটা ট্যাগের মতো, এই ট্যাগের মধ্যে দিয়ে যেটা করা হয় যে আমি বা আমরা কি বলতে চাই সেই বার্তা যেন মানুষের কাছে না পৌঁছয়, কন্টেন্ট যেন না পৌঁছয়। ফলে তুমি প্যাকেজটার ওপর এমন করে কালি লেপে দাও যে কালি এবারে বইয়ের যদি কোনো মলাট হয়, মলাটটা এমনভাবে কালি লেপে দাও যাতে কিনা বইটা কেউ না খোলে। এই বিচ্ছিন্নতাবাদ ট্যাগটা হচ্ছে সেইটা, কারণ এর মধ্যে একটা ভয়ানক একটা রয়েছে, দোতনা রয়েছে। উত্তরপ্রদেশে হিন্দুস্তানি, হিন্দিভাষী, উর্দুভাষীর যা অধিকার, রাজস্থানে মারোয়াড়ির যা অধিকার, আমরা বাংলায় বাঙালির সেই অধিকার চাই। আমরা সমানাধিকারে বিশ্বাসী। সমানাধিকারের যে বিরোধী সে আসলে মানবতার শত্রু, এবং অবশ্যই বাংলা ও বাঙালির শত্রু। আমাদের মাটিতে যারা বাইরে থেকে এসে দাঙ্গা করবে, আমাদের ভাষা মেনে নেবে না, আমাদের চাকরি থেকে হটাবে, আমাদের পুঁজি থেকে হটাবে, তাদের আমরা মেনে নেব না। আমরা তাদের কাছে আমার আহ্বান, ভাই হও কিংবা নাই হও, আমরা ভ্রাতৃত্বে বিশ্বাস করি, আমরা আগ্রাসনে বিশ্বাস করি না। তুমি যদি পারিবারিকভাবে টানতে চাও, আমি হচ্ছে চট্টোপাধ্যায়, ঠিক আছে, ব্রাহ্মণ, তা আমাদের বংশকারিকা দেখলে দেখা যায় একসময় আমরা কান্নকুব্জের লোক ছিলাম, আমার পিতৃকুলে অন্তত। তো আমরা কনৌজ থেকে এসেছি, তো কনৌজ থেকে এসেছি মানে কি আমি এখন নিজেকে কনৌজি মনে করবো? আমি নিজেকে ইউপির লোক মনে করবো আজকে? আমি বাঙালি, এছাড়া আমার কোনো দ্বিতীয় কোনো জাতীয়গত আত্মপরিচয় নেই।
তাহলে আমরা তো এটা পেরেছি, তোমাদের পারতে অসুবিধাটা কোথায়? এটাই হচ্ছে কথা, আমরা পেরেছি, তোমাদের পারতে অসুবিধা কোথায়? তোমরা যদি বিহার থেকে আসো, নিজেদের বিহারি বলবে কেন? বিহার তো একটা রাজ্যের পরিচয়, বিহারি তো কোনো জাতি হয় না। তাহলে এখানে এসে তুমি যদি বিহারি হও, বাংলার না হও, তার মানে তো তুমি এখানে তো এটাকে হোটেল হিসেবে ব্যবহার করছো। আমরা বাসিন্দা চাই, আমরা ভাই চাই, আমরা এই বাংলাকে হোটেল বা পাপ হিসেবে ব্যবহার করছি এরকম মানুষ চাই না। অবশ্যই প্রথমে চিত্তরঞ্জন দাস, তারপরে এটা কোনো ক্রমাঙ্কে বলছি না, চিত্তরঞ্জন দাসই প্রথমে, বাকিগুলি মিলিয়ে মিশিয়ে নিতে পারো। আহ, সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিব।